সম্মানিত দর্শকবৃন্দ, দেশ ও বিদেশ থেকে যারা আমাদের আজকের লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের বিশেষ লাইভ অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের লাইভ প্রোগ্রামের আলোচ্য বিষয় হলো চিকিৎসা বিজ্ঞানের একটি বিষয় নিয়ে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো। সেটি হলো যে মানব শরীরে ক্যান্সার, কারণ ও করণীয়। আমাদের আজকের এই বিষয়টি নিয়ে কথা বলবেন আমাদের কাকরাজান ইউনিয়নের কৃতি সন্তান, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মরত যিনি একজন ক্যান্সার বিশেষজ্ঞ এবং তিনি একজন ক্যান্সার চিকিৎসক হিসেবে সেখানে কর্মরত রয়েছেন। তিনি আমাদের ডাক্তার আনোয়ার হোসেন। আমরা প্রথমেই ডাক্তার আনোয়ার হোসেন, আপনি আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন, এজন্য আপনাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ এবং শুভেচ্ছা এনামুল। সবাইকে, দর্শক যারা রয়েছেন, আসলে এটা তো আমাদের কাকরাজান ইউনিয়নের প্রতিটি ইয়ের জন্য খুব যে এনামুল খুব ডাইনামিক এবং সবাইকে নিয়ে যে প্রোগ্রামগুলো করতেছে এগুলা খুবই ভালো, অ্যাপ্রিসিয়েটিং। এবং যেটা হচ্ছে যে এটা আমাদের জন্য দরকারও যে আমরা সবাই সবার সাথে পরিচিত হব, সবাই যার যার সেক্টর থেকে সবাইকে কিভাবে উপকৃত করা যায় সে বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ। আজকে আমি ডক্টর আনোয়ার হোসেন, আমি ক্যান্সার হসপিটালে কর্মরত আছি। এখানে আমি ক্যান্সার বিশেষজ্ঞ এবং মেডিকেল অনকোলজিস্ট হিসেবে কাজ করছি। সো এখানে ক্যান্সার নিয়ে আজকে আমরা কথা বলবো। কারো কোনো জিজ্ঞাসা যদি থাকে সেক্ষেত্রে আপনারা করতে পারেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে আপনার প্রশ্নের জিজ্ঞাসার উত্তর দিতে। জি জি, অনেক ধন্যবাদ। আমরা দর্শকদেরকে বলছি যে আসলে যেহেতু একটি রোগ এবং জটিল এবং একটি মারাত্মক একটি রোগ, এ সম্পর্কে আমাদের দর্শক যারা আজকে আমরা হয়তো সবাই বা আমরা আশা করব যে কেউ আমরা ক্যান্সারের রোগী না, সেই হিসেবে ক্যান্সার সম্পর্কে আমাদের ধারণা খুবই কম। এজন্য আমাদের এলাকার যিনি কৃতি সন্তান, আমাদের গর্বিত সন্তান কাকরাজান ইউনিয়নের, তিনি আজকে আমাদেরকে খুব সহজ ভাবে ক্যান্সার সম্পর্কে বলবেন। আপনাদেরও যদি কোনো জিজ্ঞাসা থাকে ক্যান্সার সম্পর্কে, অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে আপনাদের জিজ্ঞাসাগুলো করতে পারবেন। আমরা আমাদের ডাক্তার আনোয়ার হোসেন স্যারের কাছ থেকে আমরা সেই উত্তরগুলো জানার চেষ্টা করব। তো ডাক্তার আনোয়ার হোসেন, আমরা আসলে প্রথমেই জানতে চাইবো যে ক্যান্সার রোগটি কি, আসলে একে কিভাবে পরিচিতি সহজে পরিচয় দেওয়া যায়? আসলে ক্যান্সার সম্পর্কে যদি সহজভাবে বলতে চাই যে আসলে এটা কি, আমরা স্বাভাবিকভাবে মানুষ ছোট থেকে বড় হয়, প্রত্যেকটা মানুষ তার শরীরের অর্গান বৃদ্ধি পায়। বাট ক্যান্সার শব্দটা হচ্ছে, বা টিউমার এবং ক্যান্সার এই দুটাই শব্দ একই রকম শব্দ। বাট ক্যান্সার শব্দটা তখনই বলবো যখন একটা শরীরের কোনো অঙ্গ বা কোনো অংশের অস্বাভাবিক বৃদ্ধি হবে, যেটা আসলে আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবেই তৈরি করছেন যাতে আমরা ছোট থেকে যেভাবে বড় হই, অথবা শরীরের একটা অঙ্গ ছোট থেকে যেভাবে স্বাভাবিক প্রক্রিয়ায় বড় হয়, আর জাস্ট এটা স্বাভাবিক প্রক্রিয়ার একটা অতিরিক্ত অংশ, অর্থাৎ অস্বাভাবিক বৃদ্ধি, যে কোনো শরীরের যে কোনো জায়গার অস্বাভাবিক বৃদ্ধি, যেটাকে আসলে কন্ট্রোল করা যাচ্ছে না, অন্যান্য অর্গানের সাথে অসামঞ্জস্যপূর্ণ, এই এই জায়গাটাই হচ্ছে ক্যান্সার বলা হবে বা টিউমার বলা হবে। এখন টিউমার এবং ক্যান্সারের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। যেমন টিউমারটা সাধারণত একটা জায়গায়, সাধারণত টিউমারটাকে আমরা যে শব্দে ব্যবহার করি যে এটা খুব খারাপ কিছু হিসাবে ধরা হয় না, বাট এইটাই যখন খারাপ হিসাবে খুব ফ্যাটাল কিছু বা মারাত্মক কিছু হয়, তখন ওটাকে ক্যান্সার হিসাবে ট্রিট করা হয়। টিউমার শরীরের যে কোনো জায়গায় একটা চাকার মতো হওয়ায় সেটা হচ্ছে টিউমার। এবং সেটা দেখা যাচ্ছে টিউমারটা সাধারণত একটা জায়গায় থাকে, আশেপাশে কোথাও ছড়ায় না। বাট ক্যান্সারের যেটা, সেটা হচ্ছে সে অন্য অন্য জায়গায় ছড়াবে, শরীরের বিভিন্ন অংশে প্রভাব ফেলবে, শারীরিকভাবে তাকে দুর্বল করে দিবে, এরকম কিছু সিমটম থাকবে। সো ক্যান্সার হচ্ছে শরীরের অস্বাভাবিক বৃদ্ধি, কোষের অস্বাভাবিক বৃদ্ধি। আমি কি কিছুটা বুঝতে পারছি কিনা যে ক্যান্সার জিনিসটা জি কি? জি জি ওকে জি ওকে আমি হ্যাঁ, আসলে ওকে আমরাও জি অনেক সময় আমরা
এই ক্যান্সারটিকে টিউমার হিসেবে তাহলে দেখেছি, এটা একটা পর্যায়ে গিয়ে ক্যান্সারে মানে রূপ নেয়, এটাকে যতটুকু আমার বুঝতে পারলাম। আমরা বিভিন্ন রকমের রাইট। ক্যান্সারের নাম শুনি, বিভিন্ন রকমের ক্যান্সারের নাম শুনি, যেগুলো নাম হয়তো আমি সবগুলো বলতেও পারবো না, যে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গে তাদের ক্যান্সার আচ্ছা, হয়েছে, এই বিষয়গুলো শুনি। তো এই বিষয়ে আসলে প্রকারভেদ, বা যদি বলি যে কয় প্রকারে আসলে কয় ধরনের ক্যান্সার হতে পারে মানব শরীরে, এটা যদি বলতেন। আসলে এটা এটা আসলে ক্যান্সার হচ্ছে কয় ধরনের চাইতে আসলে প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা অর্গানের ক্যান্সার হতে পারে বা টিউমার হতে পারে। ও, যেমন প্রত্যেকটা, হ্যাঁ। যেমন প্রত্যেকটা অর্গান, এমন কোন শরীরের অর্গান নাই বা অংশ নাই যেখানে ক্যান্সার না হতে পারে। ও, ঠিক আছে, আচ্ছা। ব্যাপারটা হচ্ছে এরকম যে জি, যেমন জি। ফুসফুস, কমন যে ব্যাপারটা আমাদের হয়, ফুসফুসের ক্যান্সার একটা খুব কমনতম ক্যান্সার, খুব কমন। দেখা যাচ্ছে যে পুরুষ এবং মহিলাদের মাঝে এটা কিন্তু অনেক বেশি। যারা পুরুষ, যারা ধূমপান করেন তাদের এই হারটা অনেক অনেক বেশি। ফুসফুসের ক্যান্সার, তারপরে লিভারের ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, তারপরে তারপরে আমাদের যে পেট, যে কোলন বলে যেটাকে, বৃহদান্ত বা আমরা যেটাকে নাড়ি ভুঁড়ি জি, বলি, জি। এখানেও ক্যান্সার হয়। পায়খানার রাস্তায় ক্যান্সার হতে পারে। ইভেন আমাদের শরীরের যে চামড়ারও ক্যান্সার হতে পারে। বিভিন্ন রকমের ক্যান্সার স্কিন রয়েছে ক্যান্সার, চামড়ার। জি, জি। স্কিন ক্যান্সার যেটাকে বলে, এখন স্কিন স্কিন ক্যান্সার, জি। ক্যান্সার এজ এ হোল বলা, সার্বিকভাবে বলা স্কিন ক্যান্সার, স্কিন ক্যান্সারের অনেকগুলা ভ্যারাইটি আছে, যেমন মেলানোমা আছে, স্কোমা সেল কার্সিনোমা, বেজাল সেল কার্সিনোমা, অনেক রকমের ভ্যারাইটি আছে। আসলে এই জিনিসগুলা থিওরিটিক্যাল আলোচনা। আমার মনে হয় যে এই থিওরিটিক্যাল আলোচনা এখানে করার চেয়ে গ্রস কথাবার্তাগুলা বলা ভালো। যে চামড়ার জি, জি। ক্যান্সার, আবার হাড়ের ক্যান্সার, ব্রেনের ক্যান্সার বা ব্রেন টিউমার যেটাকে বলে, ইভেন চোখেরও টিউমার হয়, ক্যান্সার বাচ্চাদের বেশি বিশেষত হয়। তারপর রক্তের ক্যান্সার রয়েছে, রক্তের ক্যান্সারও হতে পারে। জি, তারপরে জি, মনে ব্লাড করো যে ক্যান্সার আমরা যেটা ব্লাড পরিচয় ক্যান্সার বলি। যেটা আমরা আমরা জি, আমরা জি, বলি, জি, এরকম। জি। তারপরে আমাদের মাদের কমন খুবই ক্যান্সার হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, খুবই কমন। মাদের মধ্যে এটা এখন এত বেশি বেড়ে গেছে যে আগে জরায়ুর মুখ ক্যান্সার বা সার্ভাইকেল ক্যান্সার যেটা ছিল, তুমি বোধহয় জানো, সার্ভাইকেল ক্যান্সার এটা একটা সময় 1 নাম্বার ক্যান্সার ছিল। এখন কিন্তু সার্ভাইকেল ক্যান্সার 2 নাম্বারে চলে আসছে। ব্রেস্ট ক্যান্সার এত বেড়ে গেছে যে অনেক অনেক। তারপরে জরায়ুর ক্যান্সার, জরায়ুর মুখ ক্যান্সার, ওভারির ক্যান্সার, ডিম্বাশয় যেটাকে বলে ক্যান্সার, ছেলেদের বয়স হলে প্রোস্টেট ক্যান্সার, প্রস্টেট, টেস্টিস হ্যাঁ। ক্যান্সার, কোথায় নাই বলো? কোথায় নাই? সব জায়গায় ক্যান্সার হইতে পারে, যে কোনো জায়গায়। না, আমি, তো এসব হ্যাঁ, বিষয়ে আমাদের আমি সচেতন থাকতে হবে। আমি এই প্রশ্নটাই করতে চাচ্ছিলাম যে নারী এবং পুরুষ ভেদে কোন ক্যান্সারটি আসলে খুব বেশি দেখা দেয় নারী এবং পুরুষদের? আচ্ছা, গুড। যেটা হচ্ছে পুরুষদের মাঝে যদি আমি প্রথম 2-3টা ক্যান্সারের কথা বলি, সেটা হচ্ছে পুরুষদের 1 নাম্বার ক্যান্সার হচ্ছে ফুসফুস ক্যান্সার, যেটা পাচ্ছি আমরা। আমি ক্যান্সার হাসপাতালে কাজ করতেছি যেহেতু, এখানে স্ট্যাটিস্টিক্সটা আমি বলতে পারবো যে এখানে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্যান্সার পুরুষদের হচ্ছে ফুসফুসের ক্যান্সার। ফুসফুসের ক্যান্সারের পরবর্তীতে আসতেছে হচ্ছে মুখ, ওরাল ক্যাভিটি এবং খাদ্যনালীর যে ক্যান্সার, মুখের ক্যান্সার, দাঁত, দাঁতের মাড়ি, মুখের ক্যান্সার যেটাকে বলে, এটা হচ্ছে সেকেন্ড হ্যাঁ, ক্যান্সার। 3rd নাম্বার ক্যান্সার হচ্ছে আসলে কোলনের ক্যান্সার। ঠিক আছে, মানে আমরা যে জি, খাদ্য নালী বলি, পেটের যে নাড়ি ভুঁড়ি বা খাদ্য নালী যেটাকে বলে ওইটা, জি। এবং পায়খানার রাস্তা, এই যে কোলোরেক্টাল ক্যান্সার, এটা 3 নাম্বার ক্যান্সার। তাহলে পুরুষদের ক্ষেত্রে প্রথম ফুসফুস, মুখ, মুখ গহ্বর যেটা মুখের, এবং জি, জি। 3 নাম্বার হচ্ছে কোলন ক্যান্সার। ঠিক আছে, পুরুষদের এটাই হচ্ছে ক্ষেত্রে, জি, পুরুষদের জি। ক্ষেত্রে। আর আমাদের মাদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে সেটা হচ্ছে 1 নাম্বার ক্যান্সার হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, স্তন জি, ক্যান্সার যেটাকে বলে। 2 নাম্বার হচ্ছে তাদের ক্ষেত্রে সার্ভাইকেল ক্যান্সার, জরায়ুর মুখ ক্যান্সার। ঠিক আছে, 3 নাম্বার জি, হচ্ছে মহিলাদের ক্ষেত্রে লাং ক্যান্সার। ঠিক আছে, এটা কিন্তু একটা অস্বাভাবিক জি, মনে জি। হচ্ছে, বাট মানে আমার যে থিসিস পেপার ছিল, আমি যে স্টাডি করেছিলাম, সেটার মধ্যে পাওয়া যাচ্ছে যে 3 নাম্বার মহিলাদের ক্যান্সার হচ্ছে লাং ক্যান্সার। সো এই প্রথম পুরুষ এবং মহিলাদের মাঝে প্রথম 3টা সারির ক্যান্সার হচ্ছে এগুলা। এছাড়া অন্যান্য ক্যান্সার তো রয়েই গেছে। সত্যি কথা যেটা, আমরা যেভাবে চলছি এবং আমাদের যে লাইফস্টাইল হচ্ছে এখন,
এতে দেখা যাচ্ছে যে ক্যান্সারের মাত্রা ডে বাই ডে অনেক হারে বাড়তেছে, অনেক। এটা 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 আসলে ভয়ঙ্কর একটা ব্যাপার, যে কিভাবে যে ক্যান্সার সোসাইটিতে বেড়ে যাচ্ছে। আচ্ছা ডাক্তার আনোয়ার হোসেন ভাই, আমরা দেখি যে কিছু কিছু রোগ থাকে যে এটা বয়সের উপরে নির্ভর করে, যে রাইট, প্রেসার বা কিছু কিছু রোগ। রাইট। কিন্তু এই ক্যান্সার এটা কি কোনো বয়সের উপরে কি কোনো ডিপেন্ড করে, যে এই বয়সে মানে ক্যান্সারের আশঙ্কাটা বেশি থাকে, নাকি সব বয়সের মানুষের আচ্ছা, হতে পারে? ক্যান্সার সব বয়সের মানুষের হতে পারে, এটা যেমন ঠিক। সাথে একটা বিষয় যে সাধারণত ক্যান্সার শব্দটা বলা হয় বয়স্ক লোকদের অসুখ, সত্যি কথা যেটা। বয়স্ক লোকদের? যারা আচ্ছা সাধারণত আচ্ছা। অ্যাভাব, হ্যাঁ, বয়স্ক লোকদের সাধারণত, যেমন 50+ বা 50-এর বেশি বা 60-এর বেশি যাদের বয়স, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্যান্সারের প্রবণতাটা তুলনামূলকভাবে যা ইয়াং যে বয়স, এই বয়সের চাইতে বেশি। এটা হচ্ছে এক নাম্বার কথা। আরেকটা বিষয় হচ্ছে যে আর্লি বয়সেও কিছু ক্যান্সার হয়, যেমন ব্লাড ক্যান্সার, বাচ্চাদের ক্যান্সার। এই ক্যান্সার গুলা আর্লি বয়সে হয়, এগুলো তুলনামূলকভাবে হার কম। তো ক্যান্সারটা সাধারণত বয়স্ক মানুষের রোগ হিসেবে ধরা হয়, তবে ইয়াং বয়সে ও আচ্ছা হতে আচ্ছা। পারে। এটা কোনো বয়সী, বলা হয় যে কোনো বয়সী ইমিউন না বা প্রোটেক্টিভ, যা একবারে যে হবেই না, এটা অকাট্য ভাবে বলা যায় না, যে কোনো বয়সী এরকম হতে না। পারে। না, এরকম ভাবে বলা যাবে না। আচ্ছা, যেহেতু বয়স্ক মানুষের একটু বেশি হয়, তাহলে আমরা যারা একটু কম বয়সী, তাহলে আমরা বোধহয় কিছুটা নিরাপত্তা একটু বোধ না, করতে পারি। আসলে এ? নিরাপদ বোধ করার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে সচেতন থাকা। এই বয়সেও Yes. তুমি যদি কখনো ক্যান্সার হসপিটালে আসো, আমাদের আমাদের বয়স বা এই 30-40 এই এজ গ্রুপটা বা 20-40 এজ গ্রুপটার মধ্যেও কিন্তু অনেক ক্যান্সার পেশেন্ট রয়েছে। হ্যাঁ, হার কম, নাই যে সেটা বলা যাবে না, তুলনামূলকভাবে হার কম। তবে এই গ্রুপের জন্য ক্যান্সারের ধরনটা কিন্তু আলাদা। যেমন এই গ্রুপের এই 20 থেকে 30 বা 35 এই এইজ গ্রুপটার মধ্যে, যেমন লাং ক্যান্সার, তোমাকে আমি বলছি যে মেলদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে লাং ক্যান্সার 1 নাম্বার ক্যান্সার, কিন্তু এই এই বয়সটার মধ্যে দেখা যাচ্ছে লাং ক্যান্সারের প্রবণতাটা একটু কম। দেখা যাচ্ছে এখানে টেস্টিসের ক্যান্সার নিয়ে আসতেছে, লিম্ফোমা নিয়ে আসতেছে, রক্তের যে একটা ভ্যারাইটি, লিউকেমিয়া নিয়ে আসতেছে। এই ধরনের ক্যান্সার গুলা এই বয়সে বেশি। তো এটা বলা যাবে না যে আসলে ইয়াং এই কারণে যে ক্যান্সার থেকে আমরা মানে ইমিউন, এটা বলা যাবে একটু না। ঠিক আচ্ছা আছে, আচ্ছা। তবে আমাদের সচেতন এ- থাকতে হবে। জি, আপনার আলোচনা থেকে যেটা দেখলাম যে পুরুষদের লাং ক্যান্সারের হারটা বেশি। এক্ষেত্রে কি রাইট। আমরা এই আশঙ্কা করতে পারি যে এদের যে মানে বাজে অভ্যাসগুলো থাকে, ধূমপান বা এই ধরনের ইসের কারণে কি এটি বেশি হতে পারে, নাকি অন্য কোনো কারণেও হতে পারে? সত্যি কথা যেটা, ধূমপানকে পৃথিবীর সব জায়গায়, সব দেশে, সবকিছুতে নাম্বার 1 রিস্পেক্টর বলা হয়। আসলে ক্যান্সারের দু একটা জায়গা ছাড়া, দু একটা জায়গায় স্পেসিফিক কারণ ছাড়া, দু একটা ক্যান্সারের, বাকি সব ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু কোনো অকাট্য কারণ এই কারণেই হচ্ছে এটা বলা মুশকিল। সত্যি কথা যেটা, রিস্ক ফ্যাক্টর, অ্যাসোসিয়েশন, কোন কোন ডিজিজের সাথে কোন কোন ক্যান্সারের অ্যাসোসিয়েশন রয়েছে, কোন কোন শারীরবৃত্তীয় প্রক্রিয়ার সাথে কোন কোন ক্যান্সারের একটা অ্যাসোসিয়েশন রয়েছে। দেখা যাচ্ছে যে যেমন স্মোকিং যারা করে, স্মোকিং করলেই ক্যান্সার হবে ব্যাপারটা এরকম না, বাট দেখা যাচ্ছে যে যারা স্মোকার তাদের মধ্যে ক্যান্সারের হার সবচেয়ে বেশি। তাহলে অবশ্যই এটা বোঝা যায় বা বলা যায় যে ক্যান্সারের সাথে, লাং ক্যান্সারের সাথে ধূমপানের একটা সম্পর্ক অবশ্যই রয়ে গেছে। আমি কি তোমাকে বুঝাইতে পারছি এনামুল? জি জি। কিন্তু সো এক্ষেত্রে যারা হ্যাঁ ধূমপায়ী, তাদের একটি মানে খোরা যুক্তি হলো যে যারা ধূমপান করে না তাদেরও তো ক্যান্সার হয়, তাহলে তাদেরটা আমরা কোন কারণের হ্যাঁ, মধ্যে ফেলবো? রাইট, রাইট, রাইট। এখন যারা ধূমপান করে না তাদেরও হচ্ছে, কিন্তু তাদের হারটা অনেক অনেক কম। দেখা যাচ্ছে যে যারা ধূমপান করে তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা যারা ধূমপান করে না তাদের চাইতে 100 গুণ বেশি, তাদের রিস্ক 100 গুণ বেশি। আমি আমি কি তোমাকে জিনিসটা বুঝাতে জি পারলাম জি জি কিনা? জি। জি, বুঝতে পেরেছি, যে হ্যাঁ। যারা, হ্যাঁ, তাদেরও যেমন আমাদের মারা অনেকেই ধূমপান করে না, বাট লাং ক্যান্সার না, অনেকের হচ্ছে। পুরুষ হচ্ছে হচ্ছে, এমনও হ্যাঁ। পেশেন্ট আছে যারা জীবনে কখনো ধূমপান করে নাই, কিন্তু ক্যান্সার হচ্ছে। কিন্তু কেন? ক্যান্সার হচ্ছে। দেখা যাচ্ছে যে, হ্যাঁ, যেটা কিছুটা জেনেটিক প্রিডিসপোজিশন, জেনেটিক কিছু ব্যাপার থাকে, ফ্যামিলির কিছু ব্যাপার থাকে, বা তোমার কিছু এক্সপোজার, যেমন বিভিন্ন কেমিক্যাল এক্সপোজার। আবার যে শুধু যে ধূমপান, আমরা তো ধূমপান করে মানে সিগারেট খেয়ে যে
তামাকজাত দ্রব্য থেকে যে ধূমপান করতেছি এটা কিন্তু না। মানুষ বাসায় যে কয়েল জ্বালাচ্ছে, রান্না বান্না করতেছে, হ্যাঁ এসবের যে ধোঁয়া হচ্ছে, কলকারখানার যে ধোঁয়া হচ্ছে, এগুলোও কিন্তু এক ধরনের কেমিক্যাল প্রডিউসড হচ্ছে। কেমিক্যাল থেকে কথা আসতেছে, বলছো? জি জি এগুলো জি এগুলোও কিন্তু জি। তাদের সাথে রিসপেক্টর। শুধু যে তামাকজাত দ্রব্য বা তামাকজাত যে প্রোডাক্ট থেকে যে তার ধূমপানের ইস্যুটা আসে তা কিন্তু না। সো এটাই শুধু বলা যে ওইভাবে যদি আপনি যুক্তি দ্বারা করান তাহলে এটা আসলে খুব খোঁড়া একটা যুক্তি হবে। এই কারণে যে যারা ধূমপান করবে তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা যারা ধূমপান করবে না তাদের চেয়ে 100 গুণ তাদের বেশি 100 গুণ বেশি। তো এক্ষেত্রে আমরা সম্ভাবনা। মানে ধূমপানকে একটি মেজর ফ্যাক্টর হিসেবে দেখবো, কিন্তু একমাত্র অবশ্যই ফ্যাক্টর না। না, হ্যাঁ, না, সেটা বলা যে যাবে না, একমাত্র কিন্তু সবচেয়ে 1 নাম্বার ফ্যাক্টর হচ্ছে এটা। 1 নাম্বার ফ্যাক্টর, জি জি জি। হ্যাঁ, রাইট, এক্ষেত্রে মনে রাইট। হয় যে আমাদের যে ফুড হ্যাবিট, যে খাদ্য সামগ্রী, আমাদের যে খাদ্যাভ্যাস, এখানে যে ভেজাল বা ফরমালিন মেশানো, এটা কি আমরা দায়ী করতে পারি ক্যান্সার হওয়ার পেছনে? হ্যাঁ, এটাও অবশ্যই, এইসব আমাদের খাদ্যাভ্যাস অবশ্যই এর পিছনে মানে পরোক্ষভাবে দায়ী। আরো ধরো যে এই ধূমপান শুধু আমি যে ফুসফুস ক্যান্সারের কথা বললাম এটাও কিন্তু না, সাথে না। তোমার আমি তোমাকে বলছিলাম সেকেন্ড ক্যান্সার যেটা ওরাল ক্যাভিটি, মুখের মুখের গহ্বরের যে সেটা, আমাদের যে এই ধূমপান বা তামাক যারা খায়, পান যারা খায়, আমাদের পান সুপারি খাওয়া, জি আমাদের জি জি। অনেক আমাদের সমাজের মেজর একটা অংশ কিন্তু সত্যি কথা কম বেশি পান খায় তারা। সো পান খায়। এই কারণে কিন্তু ওরাল ক্যাভিটি কিন্তু সেকেন্ড নাম্বারে চলে আসছে। রিলেশনটা বুঝছো তুমি? যে জি একদিক জি। দিয়ে হচ্ছে যে ধূমপান, আর অন্য দিক দিয়ে হচ্ছে ধূমপান করতেছে না কিন্তু নিয়মিত পান খাচ্ছে, জর্দা খাচ্ছে, পান সুপারি জর্দা খাচ্ছে। খাচ্ছে, হ্যাঁ। এই যে এটা কিন্তু এই কারণে কিন্তু দেখো ফুসফুস ক্যান্সারের পরে সেকেন্ড ক্যান্সারে চলে আসতেছে তোমার মুখ গহ্বরের এই ক্যান্সার। মুখ গহ্বরের ইভেন ক্যান্সার। ইভেন আরো কিছু ক্যান্সার আছে, যেমন খাদ্যনালীর ক্যান্সার, স্টোমাক ক্যান্সার, এসবও কিন্তু পরোক্ষভাবে ধূমপানের সাথে রিলেটেড। ঠিক আছে? সো তাহলে এটা আমাদের দর্শক, জি, যারা দর্শকদের আসলে উদ্দেশ্যে এই বলা যে ধূমপান এবং যারা পান জর্দা খান, তাদের কিন্তু এটা একটা অশনি সংকেত বলাই যাচ্ছে যে এর কারণেই হচ্ছে তা না, কিন্তু আপনি কিন্তু 100% ঝুঁকির মধ্যে আছেন যে ক্যান্সারের। খুব, যারা করতেছে না তার চাইতে 100 গুণ বেশি ঝুঁকির মধ্যে আছেন। 100 গুণ বেশি আছে। 100 গুণ বেশি আর ঝুঁকির মধ্যে আছে। অবশ্যই, জি, অবশ্যই। মেয়েদের ক্যান্সারের ক্ষেত্রে, যে আমাদের মাদের ক্যান্সারের ক্ষেত্রে যে একটি যে জরায়ুর ক্যান্সার, এটার সাথে কি বাল্য বিবাহ যেটা হয়, অল্প বয়সে বিয়ে হওয়া বা সন্তান রাইট, জন্মদান, এর রাইট, সাথে মনে রাইট, হয় কোনো রাইট। সম্পর্ক আছে কি? ডেফিনিট সম্পর্ক আছে। সত্যি কথা যেটা আমাদের সচেতনতার ইস্যুটা এখানেই যে বাল্য বিবাহ আসলে যারা একটা সার্টেন বয়সের আগে শারীরিকভাবে মানে সেক্সুয়ালি এক্সপোজার হয়ে যায়, সাধারণত 18-20 বছরের আগে যাদের যারা জি যারা মানে সেক্সুয়াল এক্সপোজার হয়ে যায় তাদের ক্ষেত্রে এই ঝুঁকিটা অনেক বেশি। এই কারণে বাল্য বিবাহকে কিন্তু পৃথিবীর সব জায়গায় বিভিন্ন ভাবে, সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে কিন্তু এগুলা খুবই মানে ডিসকারেজ করা হচ্ছে এবং কঠোরভাবে দমন করার চেষ্টা করা হচ্ছে। কেননা সার্ভাইকাল ক্যান্সারের জন্য এটা একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। এবং দেখা যাচ্ছে এটা কেন, এই যে তুমি যে কথাটা বললা বাল্যবিবাহ, আসলে দেখা যাচ্ছে যে আর্লি এক্সপোজার হলে তাদের একটা ভাইরাস দিয়ে ইনফেকশনের চান্স বেশি থাকে, সেটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা যত বেশি আগে এক্সপোজার হবে তার সার্ভাইকাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। এই কারণে বাল্য বিবাহটা সব জায়গায় ডিসকারেজ করা হবে, নাম্বার ওয়ান। তারপরে মনে করো যে আরো কিছু ইস্যু আছে। এখন কিন্তু সার্ভাইকাল ক্যান্সার অনেকটা কমে আসছে। আমাদের জেলা সদর হাসপাতাল লেভেলে প্রত্যেকটা হসপিটালে কিন্তু তোমার ইয়া আছে, স্ক্রিনিং সেন্টার আছে, জানো কিনা? ঠিক আছে, সার্ভাইকাল আমার ক্যান্সারের জন্য ধারণা স্ক্রিনিং, নাই। জি ধারণা নাই যাদের। সাধারণত তাহলে সার্ভাইকাল ক্যান্সার সম্পর্কে একটু বলতে হয়, আসলে কোন ধরনের জি সিমটম থাকে, এটা বললে তারা বুঝতে পারবে যে আমাদের মাদের কখন হাসপাতালে নিতে হবে। যেমন মনে করো যে আনইউজুয়াল আনইউজুয়াল ব্লিডিং হচ্ছে, সাধারণত আমাদের মাদের যে প্রতি মাসে যে মাসিক হয়, এছাড়া দেখে যে অসময়ে তার রক্ত যাচ্ছে, ব্লিডিং এরকম একটা ব্লিডিং সিমটম হচ্ছে। থাকতে পারে, ব্লিডিং হচ্ছে। অথবা দেখা যাচ্ছে যে শারীরিকভাবে মিলনের পর রক্ত যাচ্ছে, যেটা অস্বাভাবিক, সাধারণত যাওয়ার কথা না। এই ধরনের, বা জি কোনো চাকা হচ্ছে, স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, অস্বাভাবিকভাবে কোনো তলপেটে ব্যথা হচ্ছে,
তখনই এই ধরনের যদি কোনো সিমটম থাকে তখনই আমাদের গাইনোকোলজিস্ট কাউকে দেখাইতে হবে, অথবা সার্ভাইকাল ক্যান্সারের জন্য জেলা সদর হসপিটালে স্ক্রিনিং সিস্টেম আছে, ওখানে ভায়া নামে একটা টেস্ট করা হয়, VIA, ঠিক আছে? এই ভাইয়া পরীক্ষা ওখানে ভায়া, VIA, ভিজুয়াল এ হ্যাঁ ইন্সপেকশন উইথ VIA, ভিজুয়াল ইন্সপেকশন উইথ অ্যাসিডিক অ্যাসিড, কথা বুঝছো? ও এটা একটা পরীক্ষা। জি ওই জরায়ের মুখটা আমাদের ওখানে প্রশিক্ষণ করা প্রশিক্ষিত স্টাফ রয়েছেন, নার্স রয়েছেন, তারা এটা দেখবে, ওখানে একটা অ্যাসিডিক অ্যাসিড দিয়ে ওই জায়গাটা দেখবেন যে আসলে ওখানে কোনো খারাপ কিছু রয়েছে কিনা। যদি থাকে তাহলে সেই অনুযায়ী উনি পরবর্তী কি ব্যবস্থা নিতে হবে সেটা বলে দিবেন। আর অথবা কোনো গাইনোকোলজিস্টের কাছে যদি যান তাহলে উনি শারীরিকভাবে পরীক্ষা করে দেখবেন কোনো সমস্যা রয়ে গেছে কিনা। এই যে সাধারণত তলপেটে কোনো চাকা বা এই ধরনের কোনো, আমি যে সিমটম গুলার কথা বললাম, এগুলো যদি কোনোটা থাকে সেক্ষেত্রে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব, লজ্জার কিছু নাই অসুখের ব্যাপারে। আমাদের মারা এগুলো নিয়ে যে লজ্জা পায় এবং ডক্টরের কাছে সহজে যেতে চায় না, হাজবেন্ডকে বলতে চায় না, সন্তানদের বলতে চায় না, কিন্তু দেখা যাচ্ছে তারা এটা লুকিয়ে রাখেন। লুকিয়ে রাখার ফলে যেটা হয়, রোগটা অনেক অ্যাডভান্স হয়ে যায়, অনেক অ্যাডভান্স হয়ে যায়। সত্যি কথা, তখন ওটা কন্ট্রোলের বাইরে চলে যায়, তখন আর এটাকে কন্ট্রোল করা যায় না। সার্ভাইকাল ক্যান্সার এমন একটা ক্যান্সার, যদি ভেরি আর্লি স্টেজে ধরা পড়ে সম্পূর্ণ নিরাময় সম্ভব, সম্পূর্ণ নিরাময় সম্ভব, সময় মতো আচ্ছা, আমরা ধরা পড়লে একটি এবং চিকিৎসা ক্যান্সারের নিলে। যে একটি অংশের লক্ষণগুলো শুনতেছিলাম, কিন্তু আমাদের পুরুষদের যেটা আমাদের বেশি সংখ্যক হয়, বা অন্য যে ক্যান্সার গুলো, সেইগুলো লক্ষণগুলো কিভাবে বুঝবে যে এটি ক্যান্সারের লক্ষণ, যেটা সম্পর্কে আপনি বলছিলেন, অন্যগুলো আচ্ছা সম্পর্কেও যদি কিছুটা ধারণা পাই। আচ্ছা, যেমন মনে করো যে আমি যদি পুরুষদের ক্যান্সার সম্পর্কে কয়েকটা সম্পর্কে বলি এবং আমাদের মাদের বা মহিলাদের ক্যান্সার সম্পর্কে কয়েকটা সম্পর্কে বলি। যেমন আমি তোমাদের প্রথম 3টা ক্যান্সার সম্পর্কে বলতে চাচ্ছিলাম। যাদের ফুসফুস ক্যান্সার, ধরো যে যার জি ফুসফুস ক্যান্সারের সিমটম গুলা বা উপসর্গগুলো এরকম যে কাশি, দীর্ঘদিন যাবত কারো কাশি হচ্ছে কিন্তু ভালো হচ্ছে না, সে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে খাচ্ছে, অথবা কোনো ডক্টরকে দেখাচ্ছেন, প্রায় 1 মাস 1.5 মাস হয়ে যাচ্ছে কিন্তু কাশি কোনোভাবেই কমছে না, আবার কাশির সাথে মাঝে মাঝে রক্ত যাচ্ছে, অথবা ফুসফুসে ব্যথা হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, গলার এইদিকে কোনো গোটার মতো তৈরি হচ্ছে, বা ধরো তোমার স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, খাবার স্বাদ নষ্ট হয়ে যাচ্ছে, খেতে পাচ্ছে না, এই ধরনের যদি কোনো সিমটম থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। সেটা যে কোনো কাশি, যেমন যক্ষ্মার ক্ষেত্রে বলা হয় 3 সপ্তাহের অধিক যে কাশিটা থাকবে সেই কাশিটা কিন্তু যক্ষ্মার একটা অন্যতম কারণ হিসেবে দাঁড়ায়। আমি বলবো শুধু যক্ষ্মা না, 3 সপ্তাহের অধিক কাশি যেটা ভালো হচ্ছে না, যক্ষ্মার সাথে সাথে নাম্বার 2 অপশন হিসেবে ক্যান্সারকে মাথায় রাখতে হবে, সচেতন থাকতে হবে। অবশ্যই যে কাশি আপনি ওষুধ খাচ্ছেন ভালো হচ্ছে না, বেশ দীর্ঘদিন হয়ে যাচ্ছে, অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে, গিয়ে ওইখানে ডক্টরের পরামর্শ মতো হয়তো কোনো এক্সরে করার দরকার হতে পারে বা কোনো ইনভেস্টিগেশন করার দরকার হতে পারে, ঠিক আছে? ডক্টরের কাছে যেতে জি হবে। জি এটা হচ্ছে ফুসফুস ক্যান্সারের জন্য। এখন আসেন 2 নাম্বার ক্যান্সার, মুখ গহ্বর, যেটাকে আমি বললাম, মানে ওরাল ক্যাভিটি। যারা জি আমাদের সমাজে যারা পান খান বা পান সুপারি খান, দেখা যাচ্ছে যে তাদের অনেকের মুখেই কিন্তু ঘা থাকে, হয়তো তারা বুঝতে পারেন না, খেতে গেলে দেখা যাচ্ছে তাদের ঝাল স্বাভাবিকের চেয়ে বেশি লাগে, বা একটা ঘায়ের মতো হয়ে আছে অনেক দিন কিন্তু ভালো হচ্ছে না, অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে। জিহ্বার দেখা যাচ্ছে ঘা হয়ে আছে কিন্তু কোনোভাবেই এটা সারছে না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডক্টরের পরামর্শ নিতে হবে। ওইখান থেকে মাংস নিয়ে পরীক্ষা করতে হবে যে এটা খারাপ কিছু কিনা, ঠিক আছে? তারপরে জি যাদের খাদ্যনালীর ক্যান্সার, সেক্ষেত্রে খেতে কষ্ট হবে, বমি হয়ে যাবে, খেতে পারবে না, খেতে গেলেই গলায় মনে হবে যে কিছু আটকে যাচ্ছে, এই ধরনের সিমটম। পাকস্থলীর ক্যান্সারেও একই রকম সমস্যা থাকবে, অল্প একটু খেলেই মনে হবে যে অনেক বেশি খেয়ে ফেলতেছে, স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, রক্ত শূন্যতা দেখা দিবে, পায়খানা কালো হতে পারে, এই ধরনের পেটে পানি চলে আসতে পারে। আবার আমাদের যে পেটের ক্যান্সার, এইসব পেটের ব্যথা হবে, পেট ফুলে যেতে পারে, পেটে পানি আসতে পারে, এই ধরনের সমস্যাগুলো থাকবে। এগুলো হচ্ছে পেট জি জি রিলেটেড। আবার পায়খানার সাথে রক্ত যেতে পারে, পায়খানার রাস্তার ক্যান্সার যদি হয় সেদিকে পায়খানার সাথে রক্ত যেতে পারে, ব্যথা হতে পারে, এই ধরনের সমস্যাগুলো যদি হয়, দীর্ঘদিন যাবত হচ্ছে আপনি সিরাপ খাচ্ছেন, অনেক সময় কনস্টিপেশন
যেটা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে রোগটা বেড়ে যায়। কনস্টিপেশন, ওই পায়খানা রাস্তার কোনো কিছু যদি হয় বা সেটা ক্ষেত্রে কিন্তু পায়খানা কোষ্ঠকাঠিন্য হলে সেটা আরো বেড়ে যায়, কষ্টটা আরো বেড়ে যায়। তো এসব জি ক্ষেত্রে অবশ্যই দীর্ঘমেয়াদী যদি হয় এবং স্বাস্থ্য খারাপ হয়ে যায়, আহ ক্ষুধামন্দ থাকে, খেতে ইচ্ছা করে না, ইচ্ছা করে না। ওজন কমে যায়, এই ধরনের যদি সিমটম থাকে সে ডক্টরের পরামর্শ নিতে হবে, ডক্টরের পরামর্শ নিতে হবে। এই আর আমাদের এটা হচ্ছে জি পুরুষদের ক্ষেত্রে। আবার পুরুষদের ক্ষেত্রে আরেকটা ক্যান্সার পুরুষদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সরি, যে বয়স্ক যাদের বয়স 60 ঊর্ধ্ব বা 60 বা তার বেশি বা 50 বা তার বেশি, তাদের কিন্তু একটা সিমটম দেখা যায় যে প্রস্রাবের সমস্যা, প্রস্রাবের সাথে রক্ত যায়, অথবা দেখা যাচ্ছে যে প্রস্রাবের গতি স্বাভাবিকের চেয়ে কমে যাচ্ছে, প্রস্রাব ধীরে ধীরে হচ্ছে, প্রস্রাব বন্ধ হয়ে যাচ্ছে। এই ধরনের সমস্যাগুলা সাধারণত প্রোস্টেট ক্যান্সারের সিমটম শুরুতে এই ধরনের থেকে থাকে। ব্লাডার ক্যান্সার, ইউরিনারি ব্লাডার, মূত্রথলি যেটাকে বলে, এটার ক্যান্সারের জি ক্ষেত্রে কিন্তু প্রস্রাবের সাথে অনেক সময় রক্ত যায়, দেখা যায় তলপেটে ব্যথা হচ্ছে, এই ধরনের সিমটম গুলা থাকে। তো আমার কথা হচ্ছে, আমাদের যে ধরনের দীর্ঘমেয়াদী কোনো সিমটম বা দীর্ঘমেয়াদী পেটে কোনো চাকা বা কাশির সাথে রক্ত যাওয়া, যে দীর্ঘমেয়াদী যে কোনো সিমটম, অবশ্যই সেটাকে ইভালুয়েশন করতে হবে কেন হচ্ছে। ক্যান্সার না হোক, অন্য যে কারণে হচ্ছে, সেটা চিকিৎসা নিতে হবে। সুস্থ থাকতে যদি চাই আমরা, তাহলে অবশ্যই যে কোনো সিমটমকে, দীর্ঘমেয়াদী সিমটমকে অবশ্যই আমাদের প্রকাশ করতে হবে যে কেন হচ্ছে। কেন এটা হচ্ছে। হচ্ছে জি পুরুষদের ক্ষেত্রে। জি জি অনেক ধন্যবাদ, আপনি এখন অনেকগুলো। হ্যাঁ বলুন। এখন আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের মাদের জন্য, জি কি ব্যাপারটা দাঁড়ায়, সরি, যেটা হচ্ছে মাদের ক্যান্সারের, আমি তোমাকে বললাম যে আমাদের মাদের প্রথম ক্যান্সার হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, সত্যি কথা যেটা। 2 নাম্বার ক্যান্সার হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার, লাং ক্যান্সার হচ্ছে 3 নাম্বার, লাং ক্যান্সারটা হচ্ছে 3 নাম্বার ক্যান্সার। সো লাং ক্যান্সার পুরুষদের যেসব সিমটম, আমাদের মাদেরও, মহিলাদেরও একই রকম উপসর্গ থাকবে। বাট ব্রেস্ট ক্যান্সার এটা খুব কমন ক্যান্সার, এবং এটা যে আসলে আমাদের মারা কতটা মানে অবহেলা করে, তাহলে এটার বিভিন্ন হিস্ট্রি বা আমরা যেগুলো পেশেন্ট দেখি, এদের কথা শুনলে এত মন খারাপ হয় আসলে, যে তারা যদি একটু সচেতন হয় এই সমস্যাগুলো সম্পর্কে, যদি তাদের স্বামীদের বা সন্তানদের আগেই বলে, তারা কিন্তু এখন ইয়াং জেনারেশন কিন্তু অনেক সচেতন বাবা মার স্বাস্থ্যের ব্যাপারে। তারা যদি মারা জি জানান, সাথে সাথে কিন্তু তারা ডক্টরের কাছে নিয়ে যান। কোন ধরনের সিমটম গুলো সাধারণত দেখা যায়? দেখা যাচ্ছে যে মাদের ব্রেস্টে একটা চাকার মতো রয়েছে দীর্ঘদিন, উনি মনে করতেছেন হচ্ছে এটা কিছুই না, দেখা যাচ্ছে যে উনি লুকে রেখেছেন ব্রেস্টে চাকা, অথবা সাধারণত ব্যথাহীন চাকা। এই চাকা কিন্তু সাধারণত কোনো ব্যথা হয় না, এটা কিন্তু খেয়াল রেখো, যে ব্রেস্টের যে ক্যান্সার বা এটা সাধারণত ব্যথা হয় না। তারপরে বগলের দিকে গোটা গোটার মতো হতে পারে, অর্থাৎ ব্রেস্টের যে ক্যান্সার সেটা বগলে যদি ছড়ায় সেটা গোটার মতো হতে পারে। চামড়া, ব্রেস্টের চামড়া এটা অস্বাভাবিকভাবে পরিবর্তন হতে পারে। কমলার খোসা যেমন ভাঁজ ভাঁজ পড়ে যায়, দাগ দাগ হয়ে যায়, কমলার খোসার মতো ব্রেস্টের উপরে চামড়া ওইরকম হয়ে যেতে পারে। এরকমের সিমটম থাকতে পারে হচ্ছে ব্রেস্টের ক্ষেত্রে। তারপরে সার্ভাইকাল ক্যান্সার সম্পর্কে আমি তোমাদেরকে একটু বলছি, জি জি যে সার্ভাইকাল বলছেন। জি ক্যান্সার হলে কোন ধরনের সমস্যা হবে। লাং ক্যান্সার সম্পর্কে বলছি, আর খাদ্যনালী ক্যান্সার এ সম্পর্কেও কিন্তু আমি পুরুষদের ক্ষেত্রে একটু বলে ফেলছি। জি জি তো বলছেন। জি আমাদের মাদেরকে ব্রেস্টের ব্যাপারে খুবই সচেতন হতে হবে, যে তারা যেন ব্রেস্টের কোনো অস্বাভাবিক কিছু থাকলে, কোনো চাকা থাকলে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। তারা কখনো লজ্জা করবেন না যে মেইল ডক্টর, পুরুষ ডাক্তার অথবা মহিলা ডাক্তার, না, চিকিৎসার ক্ষেত্রে এসব নিয়ে কোনোভাবেই ডিফারেন্সিয়েট করা যাবে না, পার্থক্য করা যাবে না। যেখানে গেলে আপনার সঠিক চিকিৎসা হবে, উনি পুরুষ ডাক্তার হন, মহিলা ডাক্তার হন, তাদের কাছে যেতেই হবে। এটাতে যেতে লজ্জার হবে। কিছু নাই, সবারই মা আছে, সবারই বোন আছে, সবারই স্ত্রী আছে। তো এটা নিয়ে জি লজ্জার কিছু নাই। এই বিষয়টা তুমি সবাইকে একটু মেসেজ দিবা, যে যারা, কেননা আমি আমার ক্যান্সার হাসপাতালে দেখি, আমার প্রাইভেট চেম্বারে দেখি, যে আমাদের মারা 1 বছর 1.5 বছর পর্যন্ত হয়ে গেছে যে একটা চাকা হয়েছে, তারা কাউকে কিছু জানায় নাই। যখন জানাই। দেখছে যে এটা এমন একটা পর্যায়ে চলে গেছে, এখন আর কিছু করার নাই, সত্যি কথা যেটা। কেননা ব্রেস্ট ক্যান্সারও এমন একটা ক্যান্সার, যে যদি আগে ধরা পড়ে, যদি কোনোভাবে আগে ধরা পড়ে এবং সঠিক চিকিৎসা সঠিক সময়ে নেওয়া যায়,
একবারে ভালো হওয়া সম্ভব, ভালো জি হওয়া সম্ভব, সত্যি কথা যেটা। সো আমাদের মাদেরকেও এইসব ব্যাপারে সচেতন থাকতে হবে। জি, অনেক ধন্যবাদ ডাক্তার ওকে। আনোয়ার হোসেন ভাই, আপনার কাছে ক্যান্সারের অনেকগুলো লক্ষণ শুনলাম। এগুলো শুনে তো আমার মনে হচ্ছে যে বাংলাদেশে ক্যান্সারের রোগীর তো অভাব বোধ হয় নাই, অনেক বেশি। আসলেও ক্যান্সার রোগীর সংখ্যা, পরিসংখ্যানটা কত? আসলে ক্যান্সার রোগীর সঠিক এই মুহূর্তের পরিসংখ্যান যেটা যদি ওইভাবে বলা যায় একজ্যাক্ট, এটা আমি বলতে পারবো না ক্যান্সার। তবে আগের যে পরিসংখ্যান সেটা আমি বলি, মানে এই 2020-এর পরিসংখ্যানটা এখনো আপডেটেড আমি পাই নাই। বাট জি, এর আগের যে পরিসংখ্যান সেটা ছিল আমাদের দেশে এখন পর্যন্ত এখন এক্সিস্টিং প্রায় 15 লাখ ক্যান্সার পেশেন্ট আছে এজ এ 15 লক্ষ, এভারেজ। যারা 15 লক্ষ চিকিৎসার আওতায় যারা অলরেডি আসছে। আসছে, যেগুলো কিন্তু আমাদের মানে রেজিস্ট্রিতে আছে। বাট এটা ছাড়াও জি জি, ধরো যে কিছু আমরা জানি না, আমাদের পর্যন্ত আসেনি নাই, এরকমও তো অনেক আসেই রয়ে নাই। গেছে, কথা বোঝে নাই। আরো জি দেখা জি যাচ্ছে জি, আরেকটা স্ট্যাটিস্টিক্স হচ্ছে, দেখা যাচ্ছে প্রতি বছর প্রায় 1.5 লক্ষ থেকে 2 লক্ষ নতুন এই ক্যান্সার পেশেন্ট এই 15 লক্ষের সাথে যোগ হচ্ছে। প্রতি বছর। তুমি প্রতি বছর, তাহলে তুমি এটা এটা তো কিন্তু খুব একটা মহামারীর মতো একটা ইস্যু। সত্যি কথা মহামারী। যেটা, সত্যি কথা আমরা যে আমরা যে জি, যে আমরা করোনা নিয়ে কথা বলছি, বিভিন্ন কিছু নিয়ে কথা বলছি, কিন্তু ক্যান্সার যে একটা নীরব ঘাতকের মতো সমাজে যে বিশাল একটা অংশের একটা মহামারীর মতো রয়ে যাচ্ছে, এটা আসলে ওইভাবে আসছে না। এটা খুবই দরকার, খুবই দরকার। আমরা তো গ্রামের মানে একদমই মানে প্রত্যন্ত অঞ্চলের কিছু মানুষ দেখি যে খুবই দরিদ্র, অশিক্ষিত। তারা হয়তো চিকিৎসারই তেমন সুযোগ পায় না, হঠাৎ করে তারা মারা যায় বা কিছু রোগে তারা ভুগে। এরকম হয়তো আমার মনে হয় যে অনেক রোগী থাকতে পারে যারা ক্যান্সারে আক্রান্ত ছিল, হয়তো ওইভাবে চিকিৎসাও তারা নিতে পারে নাই, তারা আহ, হয়তো জানেও না, যা জানেও না। জি, এই সঠিক যে তারা ক্যান্সারে জানেও না অনেক, যে তাদেরকে আমরা একটা জিনিস বল। দেখি যে যারাও চিকিৎসা নেওয়ার সুযোগ পায়, ডাক্তারের কাছে যায়, থেরাপি দেওয়া হয়, বিভিন্ন কিছু, তারপরেও দেখা যাচ্ছে যে মানে রোগীগুলো আসলে বেঁচে থাকার সম্ভাবনাটা খুব, মানে আমরা দেখি যে কম। এক্ষেত্রে আসলে ক্যান্সারে শোনো, মৃত্যুর হারটা কেমন? আচ্ছা, ক্যান্সারের মৃত্যু তো আসলে এটা নির্ধারিত একটা ব্যাপার কি, জি এটাকে জি, এইভাবে বলা যাবে না যে চিকিৎসা করলে মৃত্যু হবে না, এটা বলা কিন্তু কোনোভাবেই ঠিক হবে না। ঠিক হবে সত্যি না, কথা হ্যাঁ। যেটা, ক্যান্সার আমি তোমাকে আমার এলাকার কথা বলি। আমি যখন জি মেডিকেলের স্টুডেন্ট, তখন আমার এলাকা থেকে একটা পেশেন্ট আসছিল, লিম্ফোমা, তার ডায়াগনোসিস ছিল নন হজকিন্স লিম্ফোমা। ঠিক ঘাড়ে একটা এত বড় একটা চাকা ছিল ওই সময়, তার ডায়াগনোসিস হয়েছে নন হজকিন্স লিম্ফোমা। এটা 2003 বা 4-এর গল্প, বুঝছো। আমি তাকে ঢাকা জি, মেডিকেলে, আমি তখন স্টুডেন্ট, সে আমি তাকে ঢাকা মেডিকেলে, সে তাও 6 সাইকেল কেমোথেরাপি দেয়, 5 সাইকেল কেমোথেরাপি দিছে। তো 5 সাইকেল কেমোথেরাপি দেওয়ার পর এখন পর্যন্ত রইস কাকা ভালো আছেন। ওনার নাম হচ্ছে রইস, আমাদের এলাকাতে চিনবা, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমাদের গোবরচাকা গ্রামে। জি, ওখানে আচ্ছা আচ্ছা, রইস কাকা এখনো এখনো উনি ভালো আছেন। সেই 2003-4-এর গল্প, প্রায় 16 বছর। একটা ক্যান্সারের হ্যাঁ পেশেন্ট হ্যাঁ, যদি চিকিৎসা নিয়ে 16 বছর পর্যন্ত সে ভালো আছে, সে কৃষি কাজ করে, সে নিয়মিত কৃষি কাজ করে, সে শক্তিশালী, তুমি তাকে দেখলে বলবা যে সে কখনো ক্যান্সার হয়েছে, এটা বলাই মুশকিল। রোগী, হ্যাঁ। সত্যি কথা। আমারও এরকম একজন রোগী জানা আছে যে ইউনিভার্সিটি স্টুডেন্ট। অনেকেই রাইট। জানে না যে তার একটা সময় ক্যান্সার হয়েছিল, কিন্তু সে অবিকল সুস্থ সুন্দর জীবন যাপন করছে, এবং সেও হয়তো ভালো ভুলে গেছে যে তার এক সময় ক্যান্সার হয়েছিল। আচ্ছা, একটা জিনিস আমি জানতে চাইবো আছে। যে জি, যে কিছু রোগ থাকে যেটা নিয়ন্ত্রণ করা যায়, যেমন ডায়াবেটিস, কিছু রোগ তাদের খাদ্য নিয়ন্ত্রণ করা, প্রেসার যদি দুশ্চিন্তা মুক্ত, চিন্তা মুক্ত থাকে, মানে শারীরিক মানে ওজন বৃদ্ধি, এগুলো নিয়ন্ত্রণ করে তারা ব্যায়ামের মাধ্যমে। এনামুল, কিন্তু সরি এই সালাম, আমি তোমার কথাটা শুনতে পাই নাই। ক্যান্সার, আচ্ছা, আমি একটু বলতেছিলাম যে কিছু রোগ, জি আমি আবার বলছি, কিছু রোগ আমরা দেখি যে এগুলো নিয়ন্ত্রণ করা যায়, যে ডায়াবেটিসের ক্ষেত্রে দেখি যে খাদ্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে খাবারটা নিয়ন্ত্রণ করে, ওজন বৃদ্ধির ক্ষেত্রে এক্সারসাইজ করে, তারপরে প্রেসারের ক্ষেত্রে চিন্তামুক্ত থাকে, এরকম কিছু বলা হয়। কিন্তু ক্যান্সার নিয়ন্ত্রণে রাখা যায় এরকম কোনো আহ, পদ্ধতি আছে কিনা, যে ক্যান্সার হয়েছে কিন্তু নিয়ন্ত্রণে রাখার জন্য কোনো ব্যবস্থা? এটার জন্য আমি যেটা বলবো যে তুমি 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 দুইটা বিষয় আমার মনে হয় এখানে বলা দরকার। একটা যে কিভাবে ক্যান্সার যাতে না হয়, সেভাবে আমরা কিভাবে নিজেকে ঠিক জি রাখতে জি পারি জি, এটা। আর যাদের ক্যান্সার জি হয়ে গেছে তারা কি করবে, ব্যাপারটাই। জি এর আগে শুরুতে জি তুমি জি, আরেকটা আমি এক্সাম্পল দেই তোমাকে, তুমি সবাই জানে, আমাদের মুরব্বী যারা আছেন তারা আরো জানে,
আমাদের যে বিখ্যাত গায়িকা আছে সাবিনা ইয়াসমিন, সবাই চিনে কিন্তু, সাবিনা ইয়াসমিন, জি জি জি। রাইট? ওনার কিন্তু লিম্ফোমা হয়েছিল, তোমরা কি জানো কিনা? তোমরা কি জানো আমার কিনা? আসলে এই চিকিৎসা শাস্ত্র সম্পর্কে আমার ধারণা খুবই কম, যদিও আজকে না আমি আপনার সাথে এই না বিষয় না নিয়ে না লাইভ করছি। না না, অসুবিধা নাই। তো সাবিনা ইয়াসমিন উনার কিন্তু ক্যান্সার ছিল, লিম্ফোমা ছিল। আমি আমি আমার মনে হয় এটা আরো 10 থেকে 15 বছর, 15 বছর তো হবেই, কত আগে শুনছি আমি। উনি কিন্তু দিব্যি সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিয়ে উনি কিন্তু এখন পর্যন্ত আমার ওই রইস কাকার মতো, রইস কাকা প্রায় কিন্তু আজকে 15-16 বছর হয়ে গেছে। সাবিনা ইয়াসমিনও কিন্তু উনি জি প্রায় দীর্ঘদিন হয়ে গেছে। তো ক্যান্সার কিছু কিছু জায়গায় সম্পূর্ণ নিরাময় সম্ভব, সম্পূর্ণ নিরাময় সম্ভব। সত্যি কথা যেটা, একটা ক্যান্সারের পেশেন্ট চিকিৎসা যদি না করো তাহলে সে আসলে খুব বেশি দিন বেঁচে থাকে না। বাট চিকিৎসা করে যদি একটা ক্যান্সার পেশেন্টকে 5 বছর বা তার বেশি বাঁচানো যায়, এটা কিন্তু চিকিৎসা বিজ্ঞানের অনেক সাফল্য। কথা বুঝতে পারছো? সো জি জি কোন সময় ধরা পড়তেছে ক্যান্সারটা, এটা খুব জানা জরুরি। এই বিষয়ে সচেতন হওয়া খুব জরুরি। যে স্টেজ, ক্যান্সারের তো যে কোনো ক্যান্সারের, বেশিরভাগ ক্যান্সারেরই কিন্তু 4টা স্টেজ থাকে। স্টেজ 1, আচ্ছা স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4। সাধারণত স্টেজ 1, 2 এই এই দুটা স্টেজে, এটা ভেরি আর্লি স্টেজ। এই আর্লি স্টেজে যদি ক্যান্সার ধরা পড়ে, তাহলে যক্ষ্মার মতো ক্যান্সারও নিয়ন্ত্রণ করা, ভালো করা সম্ভব। সচেতনতার বিষয়টা এইখানে, ঠিক আছে? অনেক ক্যান্সারকে আমরা জি বন্ধ রাখতে পারবো না। ক্যান্সারকে আমরা মানে কোনোভাবেই এটা বলতে পারবো না যে আমি এটা করতেছি বা এরকম খাদ্যাভ্যাস পরিবর্তন করতেছি, শারীরিক ব্যায়াম করতেছি বা এই ওষুধ খাচ্ছি, আমার ক্যান্সার কখনো হবে না, এটা বলা যাবে না। বাট আমি এটা বলতে চাই, আমরা এসবের পাশাপাশি যে যদি আমরা কোনো সময় কোনো লক্ষণ থাকে, যত দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে পারি, সেটা আল্লাহ কাউকে ক্যান্সার না দিক, এটাই আমাদের প্রত্যাশা। না দেখি বাট হ্যাঁ, হ্যাঁ, জি বাট এটা মাথায় রাখতে হবে, যদি আল্লাহ কোনো কারণে হয়ে যায়, সেটা যাতে খুব আর্লি স্টেজে ধরা পড়ে। কথা কি এনামুল বুঝতে জি পারছো জি তুমি? জি আর্লি জি স্টেজে যাতে বুঝতে ধরা পেরেছি। পড়ে, জি জি আর্লি স্টেজে ধরা পড়লে এটাকে কিন্তু খুবই ভালোভাবে কন্ট্রোল করা, খুবই ভালোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। আমি কিন্তু আমি যে just কথাটি, জি জি, যে কথাটি বলো। আপনিও বলেন বা আমরাও রোগীদের কাছ থেকে শুনি যে কোন অবস্থায় আছেন, যে ক্যান্সারের এখন একদম ডাক্তাররাও বলেন যে একদম শেষ স্টেজে তারা আসে ডাক্তারের কাছে শরণাপন্ন হয়। এই যে এই এক্ষেত্রে জায়গাটাতে সচেতনতার হ্যাঁ বিষয়টা, জি বুঝছো? জি ওই যে আমাদের বললাম না জি যে আমাদের আরেকটা আমি এক্সাম্পল বলি। টাঙ্গাইলে আমার ফ্রেন্ডের মামা, খুব ক্লোজ ফ্রেন্ডের মামা। তো আচ্ছা মামা দীর্ঘদিন যাবত কাশি, প্রায় 2 মাসের মতো কাশি। তো উনি আমাকে ফোন টোন দেন নাই। তো প্রায় 2 মাস, 2.5 মাস হয়ে যাচ্ছে, উনি দোকান থেকে নিয়ে অ্যান্টিবায়োটিক খান, সিরাপ নিয়ে খান, ঠিক আছে, কাশি ভালো হয় না। 2 মাস, 2.5 মাস, 3 মাসের মাথায় তো উনি আমাকে বললেন যে আনোয়ার, তো কাশি ভালো হচ্ছে না। আমি বললাম মামা, তাহলে আপনি কোনো ডক্টরকে দেখান, বুকের একটা এক্সরে করা দরকার। আহ, কি কারণে কাশি ভালো হচ্ছে না, একটা তো ইভালুয়েশন ভালো দরকার। হচ্ছে না, জি জি হ্যাঁ, জি উনি 3 মাসের মাথায় গিয়ে একটা এক্সরে করলেন। এক্সরেতে দেখা যায় যে তার ফুসফুসে একটা সমস্যা। ওইখান থেকে সিটি স্ক্যান করে পরীক্ষা করে দেখা গেল তার ফুসফুসের ক্যান্সার। এই যে 3 মাস সময়, ক্যান্সার একটা পাগলা ঘোড়ার মতো, কিছু জি কিছু ক্যান্সার পাগলা ঘোড়ার মতো। এটা এমন ভাবে ছড়াবে, এমন ভাবে আগাবে, যে যদি তুমি আগে ধরা না পড়ে, এটা খুব। হ্যালো এনামুল, শুনতে পাচ্ছ? জি 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 শুনতে পাচ্ছি জি। তো আমি আমি যেটা এখন বলবো যে বলো বলো। জি আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে ক্যান্সারের যে ফার্স্ট স্টেজ গুলাতে হয়তো অনেক সময় আমরা সচেতনই থাকি না যে আমাদের এরকম কোনো লক্ষণ আছে বা আমরা এই রোগের দিকে যাচ্ছি। আবার হ্যাঁ যখনই কিছুটা হয়তো সচেতনতার কারণে ডাক্তারের কাছে যাই, সাধারণত আমরা গ্রামের মানুষ, আমরা হয়তো উপজেলা শহরে যাই, জেলা শহরে হ্যাঁ সর্বোচ্চ যাই, সবাই হয়তো ঢাকা বিভাগীয় পর্যায়ে আসতে পারে না। এই ক্ষেত্রে এমন কি হয় না যে উপজেলা পর্যায়ের যিনি একজন সাধারণ মেডিসিনের ডাক্তার, যিনি একজন সাধারণ এমবিবিএস ডাক্তার, তার হাতেই হয়তো ওই রোগীটি 1 বছর 2 বছর ইয়ের মধ্যে ছিল, চিকিৎসাধীন ছিল, কিন্তু কাজের কাজ হয়নি, আরো স্টেজে যখন ক্যান্সার হসপিটালের মতো জায়গায় যায়, তখন আপনারা হয়তো দেখেন যে রোগী একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। হ্যাঁ, এই ব্যাপারে এরকম আমি হয় একটু কিনা? বলি। না, এরকম হয় কিছু কিছু ক্ষেত্রে, যে হয় না সেটা বলা মুশকিল। যে দেখা যাচ্ছে যে আহ, যদি তুমি থানা স্বাস্থ্য কমপ্লেক্সে যাও,
দীর্ঘমেয়াদী কাশি হচ্ছে বা দীর্ঘমেয়াদী কোনো সিমটম ইমপ্রুভ করতেছে না, তুমি কোনো এমবিবিএস ডক্টরকে দেখাও। উনি যদি বলেন যে উনার ফুসফুসের সমস্যা রয়ে গেছে, অবশ্যই কোনো অ্যান্টিবায়োটিক দিবেন বা কোনো ওষুধ দিয়ে উনি চেষ্টা করবেন 2 সপ্তাহ 3 সপ্তাহ, ঠিক আছে? তারপরে জি যদি ভালো না জি হয় তাহলে তুমি বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ কারো কাছে যাও। যখনই তুমি কোনো মেডিসিন বিশেষজ্ঞ কারো কাছে যাবা, উনি যদি ওই কাশি ভালো না হওয়ার কারণ খুঁজতে থাকবেন, ঠিক আছে, তখনই বের হয়ে জি আসবে আসলে এটা কি যক্ষা, না এটা কোনো তোমার যে ক্যান্সারের কোনো ব্যাপার রয়ে গেছে কিনা, এই ধরনের ইস্যুগুলো চলে আসবে। তো হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে পেশেন্টকে যেতে বলা হয়। আমি তো থানা স্বাস্থ্য কমপ্লেক্সে আমিও কিন্তু কাজ করছি, আমি ঘাটাল থানার স্বাস্থ্য জি কমপ্লেক্সে কিন্তু দীর্ঘদিন কাজ করছি। তো আমিও আচ্ছা আচ্ছা দেখছি যে পেশেন্টকে যে আমি কাশি বা পেটে একটা চাকা নিয়ে আসছে, আমি তাকে দেখছি, প্রিলিমিনারি কিছু চিকিৎসা দিচ্ছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি বললাম যে মা এই পরীক্ষা করতে হবে, বাবা এই পরীক্ষা করতে হবে, আপনি একটু জেলা শহরে যান। উনি দেখা যাচ্ছে বলতেছে যে বাবারে আমার তো ওখানে যাওয়ার কেউ নাই, নিয়ে যাওয়ার কেউ নাই, আমার আসলে যাওয়ার টাকা পয়সা খরচ করারও ইস্যু নাই। হ্যাঁ, টাকা পয়সা খরচ করার ইস্যুটা তখনই যখন প্রাইভেট হসপিটাল গুলোতে যাবে। সরকারি হাসপাতালে জি কিন্তু হ্যাঁ, সরকারি হাসপাতালে একটা ফ্রি একটা জায়গা, রুগীর চাপ অনেক বেশি, একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে সরকারি হাসপাতালে সার্ভিস পাওয়া যায়। তুমি ঢাকা মেডিকেলে তো তুমি তোমার অনেকবার আসছো, তুমি আমাকে দেখছো জি ঢাকা জি মেডিকেলে ওই সময়। আর আমরা কিন্তু চেষ্টা করছি মানুষকে যতটা সম্ভব হেল্প করার, যতটা জি সম্ভব জি জি পেশেন্টকে সার্ভিস দেওয়ার। জাস্ট সময় একটা ব্যাপার মাথায় রাখতে হবে, যে সরকারি জায়গায় গেলে তোমাকে ধৈর্য নিয়ে যেতে হবে, সিরিয়ালে থাকতে হবে। আমাদের আসলে এই ধৈর্যের জায়গাটা কম, ঠিক আছে? আমি বলবো আপনাদের যদি কোনো সমস্যা হয় সরকারি হসপিটালে যান, বা মহাখালী ক্যান্সার হাসপাতালে চলে আসেন, বা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে যান, যেখানেই যান আপনি একটু ধৈর্য ধরে যদি অপেক্ষা করেন আপনি ভালো চিকিৎসা পাবেন। এটা একটা সিস্টেমের ব্যাপার আছে, সরকারি জায়গাগুলোতে একটা ধাপের পর ধাপে যেতে হয়। কথা কি বুঝতে পারছো? তো জি একটু তার মানে আমরা সচেতন। আহ, কে- জি ক্যান্সার রোগীদের কি আমরা আশ্বস্ত করতে পারি যে আমাদের দেশেই ক্যান্সার রোগের চিকিৎসার জন্য সরকারিভাবে পর্যাপ্ত ব্যবস্থা আছে, বা আপনারা সেবা দেওয়ার জন্য প্রস্তুত? হ্যাঁ, অবশ্যই আমরা প্রস্তুত। হ্যাঁ, পর্যাপ্ত মিনস যে হয়তো আমাদের ওই জনবল নাই, বাট হয়তো যেখানে যে যেমন সারা বাংলাদেশের জন্য ক্যান্সার ইনস্টিটিউট একমাত্র মহাখালী ক্যান্সার ইনস্টিটিউট। 18 কোটি মানুষের জন্য আড়াইশো মানুষের শয্যার জন্য একটা ক্যান্সার, 250 শয্যার একটা ক্যান্সার হাসপাতাল যথেষ্ট না। বর্তমান যথেষ্ট সরকার না। কিন্তু বর্তমান সরকার কিন্তু 8টা বিভাগীয় শহরে 8টা ক্যান্সার সেন্টার করার জন্য উদ্যোগ নিয়েছেন। অলরেডি এটা পরিকল্পনা হয়ে গেছে, অনুমোদন হয়ে গেছে, এবং এটা প্রকল্প আকারে অলরেডি কাজও শুরু হয়ে গেছে। আশা করি এই কাজগুলো হয়ে গেলে বিভাগীয় শহরে, এখন তো ঢাকায় একমাত্র এই ক্যান্সার সেন্টার বাংলাদেশের জন্য, বাট যখন বিভাগীয় শহরগুলোতে এই ক্যান্সার সেন্টার হয়ে যাবে, আশা রাখি তখন মানুষের এই ক্যান্সার সেবাটা আরো সহজ হয়ে যাবে। জি ক্যান্সার বুঝতে সেবা পারছো? আরো সহজ জি আরো সহজ হোক, এবং মানুষ ক্যান্সার থেকে মুক্ত থাকুক, এবং যাদের হয়ে গেছে তারা বেঁচে থাকুক, এই প্রত্যাশা করব। কিন্তু এই বর্তমান করোনার যে এই সময়ে ক্যান্সার রাইট। রোগীদের আসলে ঝুঁকিটা আহ, মানে কি কি অবস্থায় আছে, তাদের ঝুঁকিটা চমৎকার, সম্পর্কে যদি শুনি। চমৎকার, চমৎকার কোশ্চেন করছো। আসলে ক্যান্সারের পেশেন্টের রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকভাবেই অন্যদের চেয়ে কম, প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে এরা বিভিন্ন রকমের চিকিৎসা গ্রহণ করেন, কেমোথেরাপি বা রেডিওথেরাপি বা ইমিউনোথেরাপি, বিভিন্ন ধরনের ক্যান্সার চিকিৎসা গ্রহণ করেন। এই ক্যান্সার চিকিৎসার মডালিটি গুলা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আরো কমায়। অর্থাৎ সে এমনিতেই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এবং তারা যখন চিকিৎসা গ্রহণ করে কেমোথেরাপি বা রেডিওথেরাপি আরো কমে যায়। সেক্ষেত্রে আরো কমে তাদের যায়। শরীরে শরীরে ইনফেকশনের চান্স মানে অন্যদের চেয়ে অনেক গুণ বেড়ে যায়। এবং ক্যান্সার পেশেন্ট অর্থাৎ ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের এই করোনা হওয়ার সম্ভাবনা অন্য স্বাভাবিক মানুষের চেয়ে অনেক অনেক বেশি। তো এদের সচেতনতার ও বিষয়টা হচ্ছে এদের আলাদাভাবে একটু সচেতন হতে হবে। যেমন ধরো যে আমরা স্বাভাবিকভাবে আমরা মাস্ক ব্যবহার করব, গ্লাস ব্যবহার করব, বারবার হাত সাবান দিয়ে পরিষ্কার করব, তারপরে তোমার সোশ্যাল যে একটা দূরত্ব বজায় রাখা সেটা মেনটেন করব। এটা সবার জন্য যেমন প্রযোজ্য, ক্যান্সার রোগীদের জন্য আরো বেশি প্রযোজ্য। তাদেরকে বেশি এই প্রযোজ্য। জিনিসটা আরো আরো বেশি ভাবে পালন করতে হবে। তারা যখন চিকিৎসার জন্য হসপিটালে যাবে বা কোনো ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষার জন্য যাবে, তাদেরকে এই জিনিসটা আরো সচেতন ভাবে পালন করতে হবে, যে যাতে তারা অন্য সাথে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখে, সব সময় মাস্ক ব্যবহার করে। এই ধরনের জিনিসগুলো তাদের জন্য আরো বেশি করে করতে হবে, সচেতনতা আহ, অবলম্বন আ- করে। প্রয়োজন হলে একটু হুম, গাউন, সার্জিক্যাল গাউন ব্যবহার করবে,
এই ধরনের ব্যাপারগুলা আরো বেশি গ্রহণ করতে হবে। জি জি, এটা তো শুনলাম ক্যান্সার রোগীদের সচেতনতার কথা, কিন্তু আপনারা যারা এই করোনার সময় রোগীদের সেবা দিচ্ছেন, আপনারাও তো রাইট। ঝুঁকির মধ্যে পড়ছেন, এবং ইতিমধ্যে আপনি করোনার পরিবারের সদস্য সহ করোনা আক্রান্ত হয়েছেন। এক্ষেত্রে হ্যাঁ, এটা আপনি হাসপাতালে চিকিৎসার সময় এরকম হলো, না অন্য কোনো মাধ্যমে এটা ছড়িয়েছিল? আসলে এটা বলা মুশকিল কোথা থেকে আমি করোনা আক্রান্ত হই, এটা বলা আসলে খুব কঠিন। যেহেতু আচ্ছা, হসপিটালে আমরা কাজ করছি, হসপিটালে প্রতিদিনই পেশেন্ট দেখতে হয়, সোর্স হসপিটাল থেকেই হবে, এটাই স্বাভাবিক বা এটাই ধরে নিতে হবে। হতে পারে। তো জি হওয়ার সম্ভাবনা বেশি, হওয়ার সম্ভাবনা, হসপিটাল থেকে আক্রান্ত হওয়ার সম্ভাবনাই বেশি। তো সবাইকে সচেতন থাকতে হবে, এটা তো আর সুযোগ নাই যে হসপিটাল না যাওয়ার তো সুযোগ নাই, কাজ তো করতে হবে, মানুষকে তো নাই। সেবা জি জি চালায় যেতে হবে। তবে আল্লাহর রহমতে যে আল্লাহ আমার পুরা ফ্যামিলি আক্রান্ত হয়, আমরা আল্লাহর রহমতে এখন সুস্থ আছি, আল্লাহ আমাদের ভালো করছেন, আল্লাহর অশেষ শুকরিয়া, তোমাদের দোয়া। তো সবাই সচেতন থাকি যাতে সবাইকে আল্লাহ সুস্থ রাখেন, করোনা থেকে আমাদের দেশের মানুষকে আল্লাহ যেন মানে মুক্ত করেন, এই প্রত্যাশা সবার জন্য। জি জি। আসলে আমার এই ফেসবুক লাইভের উদ্দেশ্য হলো যে আমাদের কাকরাজান ইউনিয়ন বা তথা সখীপুরের যে কৃতি সন্তান, যারা দেশের জাতীয় পর্যায়ে মানুষের সেবা করছেন, চিকিৎসা সেবা, সরকারি সার্ভিস, বেসরকারি বিভিন্ন কর্মক্ষেত্রে, তাদেরকে আমাদের এলাকার মানুষের কাছে তুলে ধরা, এবং তাদের যে সেবাটা সারা দেশের মানুষ পাচ্ছে, স্পেসিফিক সেটি আমাদের এলাকার মানুষকে সেই সেবার আওতাভুক্ত করা। যেমন আপনি ক্যান্সার হাসপাতালে চিকিৎসা দিয়ে থাকেন, সারা দেশের মানুষ পাচ্ছে, আমাদের এলাকার মানুষ যেন সেই সুবিধাটাও পায়। না এক্ষেত্রে আমি, আপনি হ্যাঁ বলো, একজন, জি, বলো বলো আপনি বলো। একজন ক্যান্সার বিশেষজ্ঞ। আমাদের এলাকার হয়তো অনেক মানুষই জানে না, কিন্তু আজকে লাইভের মাধ্যমে জানবে যে আমাদের কাকরাজান ইউনিয়নের গোবরচাকা কাজিরামপুর গ্রামের আহ, আবুল হোসেন সাহেবের ছেলে, যিনি রেজিস্ট্রি অফিসে কর্মরত ছিলেন এবং এখন অবসর জীবন যাপন করছেন, যে তিনি একজন ক্যান্সার বিশেষজ্ঞ। এটা আমরা এতে প্রত্যাশা করব যে আমাদের এলাকার সখীপুরের বা অন্ততপক্ষে যে কোনো রোগী যেন ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় বা চিকিৎসার পথ খুঁজে না পেয়ে মারা না যায়। এক্ষেত্রে আপনার সেবা কিভাবে এলাকাবাসী পেতে পারে? সত্যি কথা যেটা, এনামুল, আমি চেষ্টা করি যারা আমার সাথে কোনোভাবে যোগাযোগ হয়েছে বা রিলেটেড ছিল, বা কোনো, আমি যখন ঢাকা মেডিকেলে ছিলাম স্টুডেন্ট থেকে, আমি যখন ঢাকা মেডিকেলে 2002-এ ঢুকি, তখন থেকে কিন্তু যারা আমার জানতো টুকটাক সমস্যা নিয়ে আসলে আমি ঢাকা মেডিকেলেই তাদেরকে সিনিয়রদের রিকোয়েস্ট করে হোক, ব্যবহার হোক, চেষ্টা করি তাদেরকে একটু কোনোভাবে সহযোগিতা করতে। তো একইভাবে যখন ক্যান্সার হসপিটালেও আমি কাউকে পাই, শুধু সখীপুরের না, টাঙ্গাইলের, চেষ্টা করি যে তাদেরকে কোনোভাবে একটা সুযোগ দেওয়া যায় কিনা, বা তাদেরকে একটু প্রিভিলেজ ব্যক্তিগতভাবে দেওয়া যায় কিনা চেষ্টা দেওয়া করি। যায় কিনা? আহ সত্যি কথা, এটা আসলে এটা এমনিতে চলে আসে যে শুধু সখীপুর না, টাঙ্গাইলের আমার ফাইলের মাঝে, বিভিন্ন সময় ফাইলের মাঝে লেখা থাকে টাঙ্গাইল, দেখা যাচ্ছে যে আমি চেষ্টা করি যে টাঙ্গাইলে কেউ থাকলে পেশেন্টকে বলার দরকার না যে আমি টাঙ্গাইলের ছেলে বা সখীপুরের ছেলে, নীরবে যদি কোনো কিছু করার সুযোগ থাকে তাহলে আমি সুযোগ থাকলে সেটা করার চেষ্টা করি, হেল্প করি। এটা আসলে সবারই এটা নিজের এলাকার কিছু একটা ব্যাপার থাকে, হয়ে যায়, টান চেষ্টা থাকে। করি। হ্যাঁ, টান থাকে, হয়ে যায়। তবে আমাদের ওইদিকে তুমি তোমার মাধ্যমে আমার যেটা বলা, যদি কেউ আমাদের সখীপুর বা টাঙ্গাইলের যদি কেউ কখনো ক্যান্সার হসপিটালে আসে বা আমার সাথে যোগাযোগ করতে চায়, আমি সবসময় ফ্রি আছি, আমি সবসময় চাই যে মানুষ আসুক, আমি মানুষের পাশে থাকতে পছন্দ করি, চেষ্টা করব তাদেরকে কোনো না কোনো ভাবে, যদি মানে আমি সরাসরি হেল্প না করতে পারলেও সৎ পরামর্শ দিয়ে হেল্প করাটাও খুব জরুরি। পরামর্শ কারণ এটা দিয়ে, এমন হ্যাঁ। একটা কমপ্লিকেট, হ্যাঁ, সৎ পরামর্শ দিয়ে সাহায্য করাটাও খুব জরুরি, কারণ এটা এমন একটা কমপ্লিকেটেড ইস্যু যে সঠিক পথে যদি সে ট্র্যাকে না থাকে তাহলে চিকিৎসা ব্যাহত হবে এবং তার ব্যাহত হবে। কষ্টের কারণ হবে, কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। জি, আপনি যেটা বলছিলেন যে ক্যান্সার হসপিটালে যারা আসবে তাদের ক্ষেত্রে, কিন্তু আপনি কি লোকালে স্থানীয়ভাবে কোনো মানুষের সেবা প্রাইভেট ইসের মাধ্যমে, আমি চেম্বারের সত্যি মাধ্যমে কথা, এরকম চেম্বারের কথাটা বলতে চাই না, সুযোগ? তারপরও যে আমি টাঙ্গাইলে কিন্তু যাই, আমি প্রতি শুক্রবারই টাঙ্গাইলে যাই, বুঝছো, আচ্ছা, টাঙ্গাইলে জি, যাই। সেটা কোথায় সেটা? বৃহস্পতিবার, বৃহস্পতিবারে বাসায় যাই, বাবা মার সাথে হয়তো রাতে থাকি, শুক্রবারে টুকটাক পেশেন্ট টেশেন্ট দেখে চলে আসি টাঙ্গাইল এশিয়া হাসপাতালে, বুঝতে এশিয়া পারছো, হাসপাতালে। না, এশিয়া আমাদের হাসপাতালে। দর্শকদের জানার জন্য, যে আপনার আলোচনা হয়তো শুনলো কিন্তু আসলে আপনার কাছে সরাসরি তার সমস্যাগুলো যেন বলতে পারে, হুম, সেটি হয়তো সবসময় ক্যান্সার তুমি হসপিটালে সুযোগ নাও থাকতে পারে।
যদি এরকম কেউ আসতে চায় তাহলে ওই আমি প্রতি শুক্রবারে এশিয়া হাসপাতালে যাই, ওখানে তারা আসতে পারে, এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে তুমি যারা চাবে তোমার এখন এটার পরে হয়তো তোমার সাথে যোগাযোগ করতে পারে, তুমি জি অবশ্যই জি, অনেকেই আমাদের করতে পারে, এলাকার জি অনেকেই যদি যোগাযোগ করে সেক্ষেত্রে তুমি অবশ্যই তাদেরকে আমার ফোন নাম্বার দিয়ে দিবে, বলবা যে আমার সাথে ফোনে কথা বলতে, আমার সমস্ত কথা বলে ক্যান্সার হাসপাতালে চলে আসতে। ঠিক আছে? কেননা জি জি আমার আমার ফোন নাম্বার কিন্তু অনেক মানুষের কাছে আছে, সত্যি কথা, জি এলাকার না, মোস্ট অফ দ্য মানুষ। এবং আমি কিন্তু তাদেরকে উইলিংলি দেই যে একটা মানুষের একটা বিপদে যদি পাশে থাকা না যায় তাহলে আসলে কেমন হলো। চেষ্টা করি মানুষকে একটু ইয়া করতে। তুমি ইজিলি তুমি নির্দ্বিধায় ফোন নাম্বার দিয়ে দিবে আমার এলাকার যে কেউ যদি না, কোনো সাহায্য চায়। জি অবশ্যই ফোন নাম্বার এবং আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা করবো, কারণ যখন এলাকায় একজন অবশ্যই ডাক্তার হয় তখন আবাল বৃদ্ধ অবশ্যই বনিতা অবশ্যই। শিশু থেকে বৃদ্ধ সবারই প্রত্যাশা থাকে যে আমাদের এলাকার ডাক্তার, অন্ততপক্ষে আমরা বিনা চিকিৎসায় বা একটা চিকিৎসার ক্ষেত্রে আমরা সহযোগিতা পাবো। আপনি রাইট হয়তো রাইট দেখছেন যে অবশ্যই। ইতিমধ্যেই আমাদের এই লাইভে অনেক দর্শক যারা যুক্ত হয়েছেন আমাদের আলোচনাগুলা শুনছেন। তো আমাদের 50 মিনিট লাইভ প্রোগ্রামের জাস্ট এই মুহূর্তে 50 মিনিট পার হয়ে যাচ্ছে। এখন আচ্ছা আমাদের আচ্ছা, আলোচনাটা আরো বাড়াবো কিনা, বা আপনারও তো ব্যস্ততা, এই জন্য আমি আর খুব অসুবিধা নাই, বেশি। আমি এখন বাসায়, কোনো সমস্যা নাই। তোমাদের আরো কোশ্চেন থাকলে বা দর্শকের কোনো যদি দর্শক কারো যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমার 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 সময়ের কোনো অসুবিধা নাই। উই ক্যান মানে আমরা এটা আরো বাড়ায় কথা বলতে পারবো, অসুবিধা নাই, বলো। আচ্ছা, না সেটা আমাদের দর্শকরা হয়তো আমাদের মধ্যে কমেন্টের মাধ্যমে যুক্ত হতে পারছেন কিনা আজকে বুঝতে পারতেছি না যে কি করে। তারপরেও আমরা ওভারঅল ক্যান্সার যাদের হয় নাই তারা হয়তো এ সম্পর্কে জানি না, কিন্তু যাদের একবার হয়ে গেছে বা কোনো পরিবারের সদস্য যারা আক্রান্ত বা মারা গেছেন তারাই কিন্তু জানেন যে ক্যান্সার রোগের যে ভয়াবহতা। আহ, আমাদের বাড়িতে আহ, রোগী ছিলেন, মারা গেছেন। আমি আসলে শব্দগুলো দেখেছি যে কত কষ্ট নিয়ে তাদের জীবনটা আসলে শেষ হলো। শেষ হয়ে যাচ্ছে। আহ, এক্ষেত্রে যদি আপনি আমাদের এলাকাবাসীর উদ্দেশ্যে, রোগী হোক বা অসুস্থ হোক বা সুস্থ হোক, আপনি আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন সরকারি মুজিব কলেজের লেকচারার শাহিন আল মামুন স্যার। তিনি আমাদের আলোচনাটাকে অভিনন্দন জানিয়েছেন। ধন্যবাদ শাহিন আল মামুন স্যার। এরকম পরবর্তীতেও যারা আমাদের সাথে কমেন্টে যুক্ত হবেন তাদেরকেও আমরা কোনো সহায়তা করার তথ্যের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আপনি যদি আমাদের অবশ্যই। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আসলে এটা বলতে গেলে যদি এক কথায় আসলে এটা বলা মুশকিল, একটু জি সময় নিয়ে বলতে হবে। জি জি জি, প্রথমত বলুন। আমাদেরকে যে সচেতনতা বাড়াতে হবে, এক নাম্বার সচেতনতা। কি কি ধরনের সচেতনতা? আসলে একটা সময় ছিল আমাদের ওইদিকে রাস্তাঘাট ক্লিয়ার ছিল না, এখন কিন্তু মানুষ হেঁটে অনেক কাজ করতো, ফিজিক্যাল অ্যাক্টিভিটি হতো। এখন কিন্তু মানুষ দেখা যাচ্ছে যে সব লেভেলে এই শারীরিক যে কায়িক পরিশ্রম জি, এটা কিন্তু অনেক কমে গেছে, কায়িক পরিশ্রমটা কম হচ্ছে, জি জি। কমে গেছে। সো আমি মনে করি যে শারীরিক ভাবে অ্যাক্টিভ থাকা নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে খাবার দাবারের অভ্যাস পরিবর্তন, সময় মতো খাওয়া, পারলে একটু ফ্রেশ খাবার দাবার খাওয়া, ধূমপান ত্যাগ করা, স্বাস্থ্য যাতে না বেড়ে যায়, তোমার যারা ওবেসিটি যেটাকে বলে তোমার স্থূলতা, স্থূলতা, মোটা হয়ে জি যাওয়া, মোটা হওয়াও কিন্তু কোনো কোনো ক্যান্সারের জন্য একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর, কথা বুঝছো? সো জি এই জিনিসগুলা, তারপরে আমাদের সমাজে সচেতনতা তৈরি করা, যেমন ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতা তৈরি করা, সার্ভাইকাল ক্যান্সার নিয়ে সচেতনতামূলক কাজ করা। যদি তোমরা এই ধরনের কোনো কাজ করতে চাও আমি কিন্তু তোমাদের সাথে জি, থাকতে পারবো। সোসাইটিতে যদি এই অভিনন্দন জি ধরনের আপনাকে, যে জি আমাদের তুমি একটা প্রোগ্রাম করো যে ব্রেস্ট ক্যান্সার নিয়ে একটা সচেতনমূলক প্রোগ্রাম, গত যে অক্টোবর মাসগুলো ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস পৃথিবীব্যাপী পালন হয়। তো তুমি আচ্ছা আচ্ছা, অক্টোবরে পারোনায় সামনে যদি কোনো প্রোগ্রাম করো যে ব্রেস্ট ক্যান্সার নিয়ে কথা বলা, বা কোনো একটা লিফলেট তৈরি করে আমি সেটা বিতরণের ব্যবস্থা করতে পারি। তোমরা জি যদি কোনো কিছু জি করো যে মানুষকে সচেতনতামূলক কাজ করা, ঠিক আছে, এগুলো খুব জরুরি। ঠিক আছে? এগুলো যদি জি করতে জি চাও বা করতে পারো আমি তোমাদের সাথে থাকবো, ইভেন আমি চেষ্টা করবো সশরীরে থাকার। ঠিক আছে? জি, তোমরা অনেক যদি এগুলো ধন্যবাদ, জি করতে চাও জি, করতে পারো। অবশ্যই, জি জি এই, আর এটা হচ্ছে আহ, যাতে আমরা সচেতন ভাবে না হয় এই জন্য এই ধরনের ব্যবস্থাগুলো নিতে পারি। দ্বিতীয়ত হচ্ছে যদি কারো কখনো কোনো ধরনের সিমটম হয় যে শরীরে কোথাও কোনো চাকা হচ্ছে বা আহ দীর্ঘমেয়াদী কাশি হচ্ছে যেটা ভালো হচ্ছে না, বা শরীরের স্বাস্থ্য কমে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, কমে খাওয়া যাচ্ছে, দাওয়ার রুচি কমে যাচ্ছে, এই ধরনের কোনো সিমটম হয়, বা কেউ কখনো যদি যার রোগ নির্ধারণ হয়ে হয় যে সে ক্যান্সার হয়েছে,
তাহলে তাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, সেটা যেখানে হোক। তোমার সাথে যোগাযোগ করলে তুমি তাদেরকে বলে দিবা, আমার ফোন নাম্বার দিয়ে দিবা, আমি যেখানে পারি যেভাবে পারি তাদেরকে সাহায্য করি। এনামুল, শুনতে পাচ্ছ? জি জি জি, আমাদের দর্শকরা জানিয়েছেন, থ্যাঙ্কস জানিয়েছে যে আপনি যে গ্রামীণ মানুষ যারা আপনার কাছে যায় তাদের সাথে যে আপনার সুন্দর আচরণ, এটি সম্পর্কে তারা থ্যাঙ্কস জানিয়েছে। আমারও মনে হয় যে একজন ডাক্তারের এই আচরণটাই মনে হয় যে বড় একটা চিকিৎসা। আপনার কি মনে, ক্যান্সার রোগীদের ক্ষেত্রে এটা আসলে কেমন কাজ করে, ডাক্তারদের এটা যে আসলে বন্ধু সুলভ আচরণটা? আসলে আমি এই ব্যাপারে আমি আমার পেশেন্টদেরকে আরেকটা কথা বলি, যে সত্যি কথা যেটা, ক্যান্সারের চিকিৎসাটা, যার একটা ক্যান্সার হয় বা যে ফ্যামিলিতে একটা ক্যান্সার পেশেন্ট থাকে, জি এটা খুবই শারীরিক এবং মানসিক যন্ত্রণার একটা বিষয়। সো জি জি যেহেতু এটা পেশেন্টের জন্য যেমন শারীরিক এবং মানসিক যন্ত্রণা, পরিবারের অন্যান্য সদস্যর জন্য এটা খুব মানসিক যন্ত্রণার বিষয় হয়ে দাঁড়ায়। যন্ত্রণা। তো জি আমি জি আমি আমার পেশেন্টদের ক্ষেত্রে আমি তাদেরকে একটা কথা বলি বা একটু সময় নিয়ে চেষ্টা করি তাদের সাথে কথা বলার, এই কারণে যে এটা শুধু ওষুধ দিয়ে চিকিৎসা করার বিষয় না, এটা না, ওষুধ দিয়ে চিকিৎসা করার পাশাপাশি কিছুটা একটা মনের চিকিৎসাও তাদের দরকার হয়, মনের তাদের সাথে চিকিৎসা অনেক বেশি দরকার। কথা বলার দরকার হয়। আমি চেষ্টা করি তাদের সাথে কথা বলে তাদেরকে কিভাবে বুস্ট আপ করা যায়, তাদেরকে কিভাবে প্ল্যানিং করা যায়, এই প্ল্যানে, চিকিৎসার এই প্ল্যানে রুগী এবং রুগীর যে পরিবারের সদস্য এদেরও অংশগ্রহণ করানো জরুরি। এই কারণে তাদের সাথে কথা বলা জরুরি। এটা মানসিকভাবে তাদেরকে একটু বুস্ট আপ করবে। জি জি, অনেক এই আর কি। ধন্যবাদ। আমরা প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমাদের অনুষ্ঠান চালিয়েছি। আমার উদ্দেশ্য হলো যে এই ক্ষুদ্র একটি প্রয়াস, এখান থেকে আমাদের আলোচনা থেকে উদ্বুদ্ধ হয়ে কেউ তার পথ যদি খুঁজে পায় কোনো ক্যান্সার আক্রান্ত রোগী, এবং তাকে যদি আহ, চিকিৎসার পথ করে দেওয়া যায়, সুচিকিৎসার ব্যবস্থা করা যায়, একজন মানুষও যদি উপকৃত হয়, আমরা মনে করবো যে আমাদের আজকের 1 ঘন্টার আলোচনা এটি সফল হবে। অবশ্যই, অবশ্যই। জি, আমরা আশা তো করব যে আমাদের, জি বলুন, বলো, বলো, তুমি বলো। আমরা আশা করব যে আমাদের কাকরাজান ইউনিয়নের অজপাড়া গা থেকে সেই টাঙ্গাইল শহর পর্যন্ত কোনো মানুষই যেন আমাদের এই সুবিধা বঞ্চিত না হয়। অন্ততপক্ষে আমাদের যে কৃতি সন্তান যারা জাতীয় পর্যায়ে দেশের বিভিন্ন সেক্টরে যারা সেবা দিয়ে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন, আমাদের এলাকার মানুষ তারা যেন তাদের কাছ থেকে সেবা পায়, এই প্রত্যাশাই মানুষের কাছে আপনাদেরকে আমাদের এই সম্পদগুলোকে আসলে তুলে ধরার আমার একটি চেষ্টা। আমাদের সাথে যারা এতক্ষণ যারা যুক্ত ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই, এবং যারা আমাদের আলোচনার মাঝখানে যুক্ত হয়েছেন তাদেরকে বলে রাখি যে আজকে আমাদের আলোচনার বিষয় ছিল যে মানব শরীরে ক্যান্সার, কারণ ও করণীয়। এ বিষয়ে আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছিলেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ মেডিকেল অনকোলজিস্ট ডাক্তার আনোয়ার হোসেন। তিনি আমাদের সখীপুর উপজেলার কাকরাজান ইউনিয়নের কৃতি সন্তান। ডাক্তার আনোয়ার হোসেন ভাই, আমরা বোধহয় আলোচনা শেষ করব, আপনি শেষটুকু বলুন। আসলে এনামুল, তোমাকে অশেষ ধন্যবাদ, এবং তোমার যে এই যে যে কার্যক্রম যেটা চালাচ্ছ, এটা আসলে আমি অ্যাপ্রিসিয়েট করি, এবং এটা বলতে চাই যে এই ধরনের কাজগুলা করলে সমাজে সচেতনতা বাড়বে। তুমি সবার লেভেলে শুধু সব লেভেল থেকে যে তুমি সবাইকে নিয়ে আসছো, সবার সাথে পরিচয় করে দিচ্ছ, যে যেখানে আছি আমরা সবাই সবার সাথে যে একটা পরিচয় হচ্ছে এবং ইন্টারাকশন হচ্ছে, এবং এটা তোমার মাধ্যমে, এবং তুমি এটা কাজ করতেছো, এটা খুব খুব জি মহৎ একটা উদ্যোগ। আমি এটাকে স্বাগত জানাই, এবং এই সাথে যদি আরো ভবিষ্যতে কোনো কিছু আমার পক্ষ থেকে যুক্ত হওয়ার বা করার সুযোগ থাকে, যদি জানাও, আমি চেষ্টা করব তোমাদের সাথে থাকার, পাশে থাকার। এটা একটা। আর হচ্ছে শুধু ক্যান্সার নয়, যে কোনো বিষয়ে, স্বাস্থ্য রিলেটেড যে কোনো বিষয়ে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে বা সময় কোনো যদি আহ, সহযোগিতার প্রয়োজন হয়, আমি ক্যান্সার ইনস্টিটিউটে আছি, ঠিক আছে, অন্যান্য জায়গায় আমার পরিচিত অনেক জি কলিগ বা আছে, জি সিনিয়র জুনিয়র বন্ধু আছে, যদি সুযোগ হয় আমার, তাহলে আমি সেখানেও তো আমাদের এলাকার মানুষকে সাহায্য করতে পারবো। সো জি। স্বাস্থ্য রিলেটেড যদি কোনো বিষয় ইস্যু তৈরি হয়, সেটা আমাদের এলাকাতে যদি হয়, সেখানে আমি যেতে উঠতে চাই। আমি এর আগে কিন্তু অনেকবার এলাকার বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি। ভ্রমণে গিয়েছেন, সো জি 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 জি। হ্যাঁ, তো যদি কোনো ইস্যু তৈরি হয় আমি সেখানেও যেতে চাই বা সেখানেও যেতে পারবো। যদি আপনারা আমাদেরকে জানান, আমি আপনাদেরকে কথা বলে হোক
পরামর্শ দিয়ে হোক, চিকিৎসা দিয়ে হোক সাহায্য করতে চাই। এলাকার মানুষের পাশে থাকার খুব ইচ্ছা, থাকতে চাই। সবার শেষে দোয়া। একটি কথা আমার, জি, শেষ করার আগে একটি কথা মনে হয়ে গেল। সেটি হলো যে আসলে আপনার সব থেকে বড় সহযোগিতা হবে আমাদের এলাকার যে সকল কৃতি সন্তান মেধাবী যারা ডাক্তার হতে চায়। আসলে আমাদের হুম। আলোচনায় ক্যান্সার নিয়ে কথা বলতে গিয়ে তাদের সম্পর্কে আসলে বলা হয়নি। তাদের সম্পর্কে যদি আমাদের সাথে বলুন, আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের আরেকজন মেধাবী শিক্ষার্থী সানজিদ আফরোজ শিমু আমাদের সাথে কমেন্টে যুক্ত হয়েছে। আপনি আমাদের এই মেধাবীদের উদ্দেশ্যে যারা ডাক্তার হতে চায় তাদের উদ্দেশ্যে একটু বলুন, এটা আমাদের বাদ পড়ে গিয়েছিল। শিমু কিন্তু আমার খালাতো বোন, জি জি জি, ঠিক আছে, ধন্যবাদ। জানো তো। তো ও জি ও তো অলরেডি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তেছে। তো যারা শুধু যে ডক্টরই হতে হবে এমন কোনো ইস্যু নাই কিন্তু। সমাজে সার্ভিস দেওয়ার জন্য যে কোনো জায়গা থেকে, যার যার জায়গা থেকে যে কেউ এই সার্ভিসটা দিতে পারে, যার যার জায়গা থেকে। আহ, যে শিক্ষক উনি কিন্তু ট্রিমেন্ডাসলি আমাদের তৈরি করতেছেন, যারা শিক্ষক তারা জি কিন্তু ডক্টর তৈরি করতেছেন, দে আর দি মেকার। ওকে, সো দে আর জি ডুইং দ্য টপ মোস্ট জব। যারা শিক্ষক তারাই কাজ করতেছেন, যারা পুলিশ তারা কিন্তু আমাদেরকে সমাজে সার্ভিস দিচ্ছেন। অন্যান্য জি পেশাজীবী যারা আছে, ইচ এন্ড এভরি ওয়ান, সবাই কিন্তু যার যার জায়গা থেকে আমাদেরকে সবাইকে সেবা দিচ্ছেন। শুধু ডক্টর কেন, যে কোনো পেশায় যে কোনো জায়গায় থেকে যদি তার সাথে যারা রিলেটেড তাদের পাশে থাকতে পারে, এটাই আমাদের জন্য অনেক কিছু। আমরা চাই সবাই সবার পাশে থাকি, সবাই সবার আহ কাজে সহযোগিতা করি। যারা আমার সাথে বলতে চায়, যে যারা এই প্রফেশনে আসতে চায়, শুধু একটা কথা বলবো, এই প্রফেশনে আসতে চাইলে অনেক ডেডিকেশন নিয়ে আসতে হবে, অনেক আগ্রহ নিয়ে আসতে হবে, অনেক ইচ্ছা নিয়ে আসতে হবে, অনেক ধৈর্য নিয়ে আসতে হবে। কেননা এই সেক্টরে পড়ালেখার বিষয়টাই একটু অনেক দীর্ঘমেয়াদী পড়াশোনা, এবং জি। মেধাবী হওয়ার চেয়ে অধ্যবসায়ী হওয়া জরুরি। আমি কি তোমাকে বুঝাতে আচ্ছা, পারছি এনামুল? জি 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 মেধাবী জি, হওয়ার বুঝতে চেয়ে পেরেছি। অধ্যবসায়ী হওয়াটা জরুরি, ধৈর্য থাকাটা জি জি জরুরি। এই জি, তাহলে অবশ্যই যারা ডাক্তার এটাই হওয়ার, বলা। জি জি, যারা ডাক্তার হওয়ার ইচ্ছা পোষণ করে এবং আহ, মনের প্রচন্ড শক্তি নিয়ে যারা এগিয়ে যাচ্ছে তাদের জন্য শুভকামনা রইল। ইনশাল্লাহ, তাদেরকে অবশ্যই আপনার শুভকামনা। এই কথাটি আমরা বলতে চাই যে মেধাবী হওয়ার চাইতে পড়াশোনা যে করতে হবে এই মানসিকতা নিয়ে আসতে রাইট, হবে। আসতে হবে। তাহলেই রাইট। মানুষের সেবা করা যাবে, তাহলেই দেশবাসী তাদের সেবা পাবে। অনেক ধন্যবাদ। হ্যাঁ। ডাক্তার আনোয়ার হোসেন আমাদের এলাকার কৃতি সন্তান। তিনি এক সময়ের মেডিকেল স্টুডেন্ট, ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ছিলেন এবং তার আগে ইন্টারমিডিয়েটে ছিলেন মির্জাপুর ক্যাডেট কলেজের ছাত্র। সেই আজকের মেধাবী মুখ ডাক্তার আনোয়ার হোসেন আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছিলেন। আমরা দীর্ঘ 1 ঘন্টা কথা বললাম ক্যান্সার রোগ নিয়ে, এর কারণ, এর প্রতিকার, এর লক্ষণ, এগুলো নিয়ে। আমাদের দর্শকবৃন্দ সবাইকে অনেক ধন্যবাদ। অনেক ধৈর্য, অনেক আগ্রহ নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন। তাহলে আমরা আজকে লাইভ এখানে শেষ করব। আগামীতে কোনো একটি বিষয় নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। এনামুল,